দেখো, বারবার একই কথা বলিস না আপু। এক কথা শুনতে আর ভালো লাগে না। তোরা কেন বুঝিস না বলতো? আমি আর নিতে পারছি না। বিশ্বাস কর, আমিও তো একটা মানুষ। তোরা যখন যেভাবে পারছিস আমাকে ব্যবহার করছিস, নিজের স্বার্থে আমাকে কাজে লাগাস, আবার কাজ ফুরালে তোরাই আমাকে দূরে সরিয়ে দিস। ভাবি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? তোমাকে ভাইয়া কখন থেকে নিচে ডাকছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করেই পেছন থেকে আরিশার গলার আওয়াজ পেয়ে ইভান এবং এভা দুজনেই পেছন ফিরে তাকিয়ে দেখে আরিশা দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে এক ধরনের অপরাধবোধ এবং সংকোচ। ইভা লক্ষ্য করলো ইভানের চোয়ালে শক্ত হয়ে আছে আরিশাকে দেখে। ইভা পরিস্থিতি সামাল দিতে একটু মুচকি এসে আরিশার দিকে তাকিয়ে বলল, আরে আরিশা, তুমি কখন এলে? আচ্ছা, এসে যখন পড়েছো তখন ভেতরে এসো। দরজায় দাঁড়িয়ে আছো কেন? না ভাবি, এখন আর ভেতরে না যাই। মনে হয় তোমরা ভাই বোন মিলে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছো। আমার উপস্থিতিতে হয়তো তোমাদের কথা বলতে সমস্যা হচ্ছে। আমি বরং পরে আসছি। আরিশার কণ্ঠে এক ধরনের চাপা অভিমান ছিল। সে খুব ভালো করে জানে ইভান তার উপর ভীষণ রেগে আছে, আর ইভা যেহেতু ইভানের বড় বোন এবং আরিশার ভাবি, তাই সে দুজনের মাঝখানে এই অস্বস্তিটা পরিষ্কার বুঝতে পারল। ইভান জানলার বাইরে তাকে এক দৃষ্টিতে অন্ধকার দেখছে, যেন আরিশার অস্তিত্বই সে টের পাচ্ছে না। কাউকে কোথাও যেতে হবে না আপু, তুমি নিচে যাও। ভাইয়া ডাকছে যখন, তখন দেরি করা ঠিক হবে না। আর আরিশাকে বলো, এই যে অহেতুক মায়া দেখানোর নাটকটা করছে এটা যেন বন্ধ করে। আমাকে নিয়ে ভাবার বা আমার কাছে আসার কোনো প্রয়োজন ওর নেই। ইভানের তিতা কথাগুলো শুনে আরিশের চোখ বেয়ে পানি চলে এলো। ইভান আগে কখনো আরিশের সাথে এমন ব্যবহার করেনি। তাদের মধ্যে এমন কিছু একটা ঘটেছে যা ইভানকে প্রচন্ড আঘাত দিয়েছে। ইভা বুঝতে পারলো এখন তার এখানে থাকা মানে দুজনের দূরত্ব আরো বাড়ানো। সে আরিশার কাছে গিয়ে নিচু স্বরে কিছু একটা বলতে চাইলো, কিন্তু দেখলো আরিশা এক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে আছে, চোখে এক রাশ মিনতি। ইভান, তুই একটু বেশি বলে ফেলছিস। আরিশা তোকে খুঁজতে এসেছে, এতে ওর দোষ কোথায়? আর আরিশা, তুই ওর কথায় মন খারাপ করিস না। আমি জানি কেন ও এমন করছে। আমি বরং নিচে যাই, তোদের ভাইয়া আবার রাগ করবে দেরি করলে। তোরা নিজেরা কথা বলে সব মিটিয়ে নে। ইভা আরিশার পিঠে আলতো করে হাত রেখে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ইভানের দিকে এমন ভাবে তাকালো যেন বুঝিয়ে দিল সুযোগ দিচ্ছে, এবার সব ঠিক করে নে। ইভা চলে যাওয়ার পর ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। ইভান এখনো আগের মতো জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আরিশার সাহস সঞ্চয় করে পা টিপে টিপে ইভানের দিকে পেছনে গিয়ে দাঁড়ালো। ইভান, তুমি কি আমার উপর এতটাই অভিমান করে থাকবে যে আমার দিকে ফিরেও তাকাবে না? আমি জানি সেদিন যা হয়েছে তাতে তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি তো পরিস্থিতির চাপে পড়ে ওসব করেছি। তুমি কি জানো না আমার মনে কি আছে? পরিস্থিতির চাপ? বাহ, খুব সুন্দর অজুহাত তো। পরিস্থিতির চাপে পড়ে মানুষ আপন মানুষকে সবার সামনে ছোট করে। আরিশা, আমি তোমাকে কতটা সম্মান করতাম সেটা তুমি জানো, কিন্তু তুমি ওই দিন প্রমাণ করে দিয়েছ যে তোমার কাছে আমার সম্মানের চেয়ে অন্য কিছু বেশি দামি। তাই এখন আমার এই অ্যাটিটিউড নিয়ে অভিযোগ করতে এসো না। আমি তোমার সম্মান নষ্ট করতে চাইনি ইভান, আমি শুধু চেয়েছিলাম ঝামেলাটা না বাড়ুক। তুমি আমার উপর অভিমান করে আছো বলেই আমি শান্তিতে নেই, বিশ্বাস করো। গত কয়েকদিন আমি ঠিকমতো এক মুহূর্তও কাটাতে পারিনি। তোমার এই অবহেলা আমাকে তিলে তিলে শেষ করছে। তুমি কি একবার আমার দিকে তাকিয়ে বলবে যে তুমি আমাকে ক্ষমা করেছো? আরিশার কথাগুলো বলতে বলতে ইভানের শার্টের হাতা খপ করে ধরে ফেলল। তার হাতের কাঁপন ইভান অনুভব করতে পারছে। ইভানের খুব ইচ্ছে করছে ঘুরে দাঁড়িয়ে আরিশাকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু ওই যে মনের ভিতরে জমে থাকা পুরনো সেই ক্ষোভ আর রহস্যময় ঘটনার স্মৃতি তাকে বারবার আটকে দিচ্ছে। সে বুঝতে পারছে আরিশার ভালোবাসা কতটা গভীর, কিন্তু তার অভিমানটা যে পাহাড় সমান। হাত ছাড়ো আরিশা, এই মায়া দেখিয়ে লাভ নেই। আমি এখন আর সে আগের ইভান নেই যে তোমার চোখের জল দেখে গলে যাব।
তুমি যা করেছো তা ভোলার মতো নয়। আরিশা এবার আরো জেদ ধরে ইভানের সামনে গিয়ে দাঁড়ালো। ইভানের চোখের দিকে তাকিয়ে সে দেখলো রাগের আড়ালে সেখানেও এক সমুদ্র কষ্ট লুকিয়ে আছে। আরিশার চোখের এক ফোঁটা জল টুপ করে ইভানের হাতের উপরে পড়ল। ইভান চমকে উঠল, কিন্তু মুখ ফেরালো না। দুজনের মাঝখানে এখন আর অব্যক্ত যুদ্ধ চলছে। একদিকে ইভানের পাহাড় সমান অভিমান, আর অন্যদিকে আরিশার এক বুক ভালোবাসা। নিচে বসার ঘরে তখন বেশ আড্ডা জমেছে। ইভা তার শ্বশুরবাড়ির সবার সাথে কথা বললেও বারবার ওপরের দিকে তাকাচ্ছিল। ঠিক তখনই ইভান খুব দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আপু, আমি এখন আসছি, তোমরা আড্ডা দাও, আমার আর ভালো লাগছে না। কি রে ইভান, তুই এখন কোথায় যাবি? মাত্রই তো আসলি। অনেকদিন পর আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিস, রাতে না খেয়ে যাওয়া তো সম্ভব না। না আপু, আমি আর এক সেকেন্ড এখানে থাকবো না। তোকে দেখতে এসেছিলাম, দেখা হয়েছে, এবার আমি নিজের বাড়িতে ফিরবো। কারো অনুরোধ শুনে লাভ নেই। ইভানের কথা শুনে সোফা থেকে আরিশার মা দ্রুত উঠে দাঁড়ালেন। আরিশা সিঁড়ির রেলিং ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে। বাবা ইভান, এভাবে বলো না, তুমি এই বাড়ির বড় বউয়ের ছোট ভাই, সেই হিসাবে তুমিও আমার ছেলের মতো। তোমার বোন ইভা এ বাড়ির বড় বউ, ও কত আয়োজন করলো তোমার জন্য। তুমি এখন চলে গেলে আমরা সবাই খুব মন খারাপ করব। আন্টি, আমাকে ক্ষমা করবেন, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমার পক্ষে আজ এখানে থাকা অসম্ভব। কিছু মানুষের চেহারা দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি চাই না এখানে থেকে আর কোনো সিন ক্রিয়েট করি। ও কি আমার দিকে ইশারা করে কথাগুলো বলছে? আমি জানি ও আমাকে সহ্য করতে পারছে না, কিন্তু এভাবে সবার সামনে অপমান করে চলে যাবে ভাবিনি। আমার উচিত সবার সামনে ওর পা ধরে মাফ চাওয়া, কিন্তু সেই সাহসটাও পাচ্ছি না। ইভান, প্লিজ তুমি যেও না। মা তো ঠিকই বলছে, অন্তত রাতের খাবারটা খেয়ে যাও। তুমি এভাবে চলে গেলে সবাই আমাকেই দোষ দেবে। তোমাকে দোষ দেবে কেন আরিশা? তুমি তো সবসময় নির্দোষ সাজো। সেদিনও তো সবার সামনে তুমি খুব সুন্দর করে পরিস্থিতি সামলে নিয়েছিলে, যেখানে অপমানটা শুধু আমারই হয়েছিল। আজ মায়া দেখিয়ে কি হবে? তোমার এই মায়াকান্নার দাম আমার কাছে নেই। ইভান, তুই আরিশার সাথে এভাবে কেন কথা বলছিস? ও তোর বড় বোনের ননদ, সম্পর্কে ও তোর বড়। একটু তো সম্মান দিয়ে কথা বলবি। কি হয়েছে তোদের মধ্যে খুলে বলবি তো? আপু, তুমি বড় বউ হিসেবে এই বাড়ির সম্মান রক্ষা করো, সেটা তোমার দায়িত্ব। কিন্তু আমার সম্মান নিয়ে যখন টানাটানি হয়েছিল, তখন এই আরিশাই সবার আগে আমাকে দূরে ঠেলে দিয়েছিল। ওর মা বাবা বা তোমার শ্বশুরবাড়ির লোকজনের সামনে ও আমাকে যে ছোটটা করেছে, সেটা আমি কোনোদিন ভুলবো না। ইভানের কথা শুনে আরিশার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারছে ইভান বুকের ভেতরে সেই পুরনো ক্ষতটা এখনো দগদগে। আমি তো তোমাকে ছোট করতে চাইনি ইভান, আমি শুধু চেয়েছিলাম যেন বড় কোনো ঝগড়া না হয়। তুমি কেন বুঝছো না? বুঝেছি আরিশা, খুব ভালো করেই বুঝেছি। তুমি চেয়েছিলে নিজের ইমেজ ঠিক রাখতে, আর তার জন্য আমাকে বলি দিয়েছিলে। আপু, আমি চললাম, তুই পরে মা বাবার সাথে দেখা করে নিস। এখানে আর আসার ইচ্ছা আমার নেই। বাবা রাগ করো না, যদি আরিশা কোনো ভুল করে থাকে আমি ওর হয়ে মাপ চাচ্ছি, তুমি থেকে যাও। না আন্টি, মাপ চাওয়ার দিন শেষ হয়ে গেছে, এখন শুধু দূরত্ব রাখাটাই শ্রেয়। আমি আসছি। ইভান কারোর কোনো বাধা না মেনে গট গট করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। ইভা আর আরিশা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ইভান চলে যাওয়ার পর পুরো ড্রয়িং রুমে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। ইভা সোফায় ধপ করে বসে পড়ল। তার নিজের ভাইয়ের এমন আচরণে সে শ্বশুরবাড়ির মানুষের সামনে বেশ বিব্রত বোধ করছে। আরিশা, আমি সত্যিই বুঝতে পারছি না ইভান আজ এমন কেন করলো। ও তো কখনো বড়দের সামনে এভাবে কথা বলে না। তোদের মধ্যে আসলে কি হয়েছিল যে ও এতটা পাল্টে গেল? ভাবি, তুমি ওর কথা কিছু মনে করো না। ও হয়তো অফিসের কাজের চাপে মেজাজ হারিয়ে ফেলেছে। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না।
অফিসের কাজ যাই থাক, এভাবে বড়দের মুখের উপর কথা বলে চলে যাওয়াটা ঠিক হয়নি। ইভা মা, তুমি কিছু মনে করো না, ইভান তো ছেলে মানুষ, ওর হয়তো কোনো কারণে মন খারাপ। আরিশার মা রান্নাঘরের দিকে চলে গেলেন। ইভাও দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ালো, কিন্তু আরিশা নড়ল না। সে দরজার দিকে তাকিয়ে রইল, যেখান দিয়ে ইভান বেরিয়ে গেছে। তুমি ভাবছো এভাবে চলে গেলেই আমাকে ভুলে যাবে? ইভান, আমি জানি সেদিন আমি পরিস্থিতির চাপে পড়ে তোমার হাতটা ছেড়ে দিয়েছিলাম। সবার সামনে তোমাকে দোষী মেনে নিয়েছিলাম বলে তুমি আজ আমায় এত ঘৃণা করছো, কিন্তু এই ঘৃণা আমি বেশিক্ষণ থাকতে দেব না। আরিশা তার ঘরের জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার। সে জানে ইভান এখন রাগে কাঁপছে। তুমি যতই আমার থেকে পালায় পালায় করো না কেন, তোমাকে আমি আবার আমার প্রতি আসক্ত করে তুলব। তুমি দেখে নিও, আমার ভালোবাসার বন্ধনেই তোমাকে আবার আবদ্ধ হতে হবে। তুমি আমাকে ক্ষমা করতে পারছো না তো ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে বাধ্য করব। তুমি আমার অবহেলা সইতে পারো না, এটা আমি জানি। আমি এমন কিছু করব যে তুমি নিজে এসে আমার কাছে ধরা দেবে। আরিশার চোখে এখন কান্নার বদলে এক ধরনের জেদ কাজ করছে। সে মনে মনে কোনো বড় পরিকল্পনা সাজাতে শুরু করলো। সেদিন বাড়ির বড়রা যখন তোমাকে অপমান করছিল, তখন আমার চুপ থাকাটা হয়তো ভুল ছিল। আমি ভেবেছিলাম চুপ থাকলে ঝামেলা মিটে যাবে, কিন্তু হিতে বিপরীত হলো। তুমি আমাকে ভুল বুঝে চলে গেলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি ইভান। আমার এই ভালোবাসা কি এতটাই সস্তা যে একটা ভুল সবকিছু শেষ করে দেবে? কখনো না। আরিশা আয়ানার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের ভেজা চোখগুলো মুছে সে নিজের মনেই হাসলো। তার এই হাসির আড়ালে কি রহস্য লুকিয়ে আছে তা কেউ জানে না। কাল থেকেই আমার মিশন শুরু ইভান। তুমি আমার উপর থেকে মায়া কাটিয়ে উঠতে পারবে না। আমি তোমাকে আবার আমার ছায়ায় ফিরিয়ে আনবই। সকালবেলা ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছিল। ইভার শ্বশুরবাড়ির লোকজন কাল রাতেই ইভানের রাগ নিয়ে কথা বলছিল। ঠিক সেই সময় আরিশা একটা বড় সুটকেস নিয়ে সিঁড়ির নিচে নেমে এলো। কিরে আরিশা, এই সাত সকালে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের তো কিছু জানালি না। মা, তুই কি আবার কাউকে কিছু না জানিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিস? আগে একবার এই কাজ করে আমাদের সবার মান সম্মান কি শেষ করিসনি? আরিশা, তুমি এমন ভাবে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তুমি কি জানো ইভান আমার ভাই হয়েও কেন আজ আমাদের বাড়িতে থাকতে চায় না? তুমি বিয়ের রাতে যা করেছো তারপরও কি তোমাকে ক্ষমা করবে? ভাবি, বিষয়টা হচ্ছে কয়েকদিন তো বিদেশ থেকে এসেছি, নিজের বাড়িতে তো অনেক থাকলাম, কিন্তু আমার তো দায়িত্ব শ্বশুর বাড়িতে যাওয়া, তাই না? আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকেই আমার শ্বশুর বাড়ি এবং সেখানেই থাকবো। আরিশার মুখে এই কথা শুনে তার বাবা আর আকাশ একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। সবার চোখে মুখে শুধু এক রাগ প্রশ্ন আর চাপা অভিমান। যাকে তুই ভালোবাসিসই না, যার থেকে বাঁচতে বিয়ের রাতে দেশ ছেড়ে পালিয়েছিলি, আজ আবার সেই ইভানের বাড়িতেই কেন যেতে চাচ্ছিস? কোন মুখে দাঁড়াবি সেখানে? কেন নাটক শুরু করলি আরিশা? তুই তো ইভানকে সম্মান করিসনি কোনোদিন। যে ছেলেকে তুই অপমান করলি, আজ আবার সেই ছেলের ঘর করতে যাবি কোন অধিকারে? লোক হাসাতে চাস নাকি? ভাইয়া, নাটক করছি কিনা সেটা সময়ই বলবে। আমি জানি তোমরা সবাই আমার উপর রেগে আছো, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ইভানের অভিমান আমি ভাঙাতে চাই। আরিশা, তুমি কি জানো ইভান তোমাকে দেখলে কি করবে? ও তো তোমাকে সহ্যই করতে পারে না। তুমি কেন ফিরে এলে আর কেনই বা সেখানে যাচ্ছ? এই রহস্যটা কি কোনোদিন খুলবে? ভাবি, কেন ফিরে এসেছি সেটা ইভানকে গিয়েই বলবো, তার আগে নয়। আমি আসছি। মা বাবা, আমাকে আটকানোর চেষ্টা করো না। আরিশা কারোর কোনো কথাই তোয়াক্কা না করে সুটকেস নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলে বসে থাকা সবাই শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারা কেউ বুঝতে পারল না আরিশার এই আসা যাওয়ার পেছনে আসল রহস্যটা কি। ইভানদের বাড়ির ড্রয়িং রুমে তখন গম্ভীর পরিবেশ। ইভান সোফায় চুপচাপ বসে আছে, আর তার পাশে বাবা মা বসে গতকালের ঘটনা নিয়ে নিচু স্বরে কথা বলছেন। ইভানের মা বারবার ইভানকে শান্ত করার চেষ্টা করছেন। ঠিক সেই সময় হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? ইভান, তুই কি কাউকে আসতে বলেছিস? না মা, আমি কাউকে বলিনি। বাবা হয়তো কাউকে ডেকেছেন। ইভানের মা সোফা থেকে উঠে গিয়ে দরজা খুললেন, কিন্তু
দরজা খুলতেই সামনে যা দেখলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। তিনি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আরিশা, তুমি এখানে এই অবস্থায় কেন? মায়ের মুখে আরিশার নাম শুনে ইভান এবং তার বাবা মা দুজনে বিদ্যুৎ বেগে দরজার দিকে তাকিয়ে থাকলেন। তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। দেখলেন আরিশা একটা বড় ট্রলি ব্যাগ হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও চাহনিতে এক অদ্ভুত জেদ। আমি কি ভুল দেখছি? আরিশা এখানে কেন? ও তো এবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে বিদেশ চলে গিয়েছিল। আজ হঠাৎ ব্যাগ নিয়ে আমাদের দরজায় কেন দাঁড়িয়ে? তোমার সাহস তো কম না আরিশা। কাল আমার বোনের বাড়িতে গিয়ে আমার সামনে নাটক করে শান্তি হয়নি, এখন আবার আমার বাড়িতে এসে হাজির হয়েছ। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, এখনই চলে যাও। ইভান, আমাকে ভেতরে আসতে দাও। আমি জানি তোমরা সবাই আমার উপর খুব রেগে আছো, কিন্তু আমি তো এবারের বউ। আমার কি নিজের বাড়িতে আসার অধিকার নেই? অধিকার? যে অধিকার তুমি বিয়ের রাতে নিজ হাতে শেষ করে দিয়েছিলে, সেই অধিকারের কথা আজ কোন মুখে বলছো আরিশা? আমাদের পরিবারকে লোক সমাজে মুখ দেখানোর জায়গা রাখুনি তুমি। আজ হঠাৎ ব্যাগ নিয়ে কেন উদয় হলে? মা, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি আমার ভুল সংশোধন করতে চাই। আমি সুটকেস নিয়ে এসেছি চিরতরে থাকার জন্য। আমি আর কোথাও যাব না। একদম মুখ সামলে কথা বলো। কাকে মা বলছো তুমি? আমার মা তোমার কেউ না, আর এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। তুমি কেন ফিরে এসেছো আর কেন এখানে এসেছো সেই রহস্য নিয়ে তুমি এখনই বিদায় হও। আরিশা কোনো কথা না বলে ব্যাগটা নিয়ে এক পা ভেতরে ঢুকিয়ে দিল। ইভানের কঠোর কথাগুলো তাকে একটু টলাতে পারল না। ড্রয়িং রুমের সবাই এখন আরিশার এই আকস্মিক উপস্থিতিতে চরম বিস্ময় আর অপমানের ঘোরে ডুবে আছে। দরজার সামনে আরিশার ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা দেখে ইভান যখন তাকে চলে যেতে বলল, তখন আরিশা আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। আপনারা সবাই শুধু আমার দোষটাই দেখলেন, কিন্তু পরিস্থিতিটা কি একবারও বোঝার চেষ্টা করেছেন? যে পরিস্থিতিতে আমাকে সেবার বিয়ের পিড়িতে বসানো হয়েছিল, সেই অবস্থায় আমার জায়গায় আপনারা কেউ থাকলে কি নিজেকে মানিয়ে নিতে পারতেন? বিশ্বাস করেন, আমিও পারিনি। আমার দম বন্ধ হয়ে আসছিল। আরিশার এমন ইমোশনাল কথাগুলো শুনে ইভানের বাবা মা দুজনেই মন কিছুটা নরম হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকালেন। আরিশার কান্নামাখা মুখ দেখে তাদের দীর্ঘদিনে জমে থাকা অভিমান যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। থাক মা, আর কাঁদতে হবে না। যা হওয়ার হয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো। ইভান যাই বলুক, তুই তো এই বাড়িরই বউ। আয়, ভেতরে আয়। বাবা মায়ের এমন ব্যবহারে ইভান প্রচন্ড রেগে গেল। সে ভাবতেই পারেনি তার পরিবার এত সহজে আরিশাকে ক্ষমা করে দিবে। আরিশাকে ঘরে ঢুকতে দেখে ইভানের রাগের মাত্রা ছাড়িয়ে গেল। বাহ, খুব সুন্দর নাটক তো। কয়েক ফোঁটা চোখের জল ফেললো আর তোমরা গলে গেলে। যে মেয়ে আমাদের সম্মান দোলে মিশিয়েছিল তাকে তোমরা ঘরে তুলে নিলে। আমি এসব মেনে নিতে পারবো না। ইভান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে থাকা একটা কাঠের চেয়ারে সজোরে লাথি মারল। চেয়ারটা উল্টে পড়ার শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। ইভান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে সিঁড়ি দিয়ে ওপরে নিজের ঘরে চলে গেল। ইভানের এই রুদ্রমূর্তি দেখে তার বাবা মা এবং আরিশা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। ইভান যে এতটা রিয়াক্ট করবে সেটা কেউ ভাবেনি। ইভান, তুমি আমার উপর যত বেশি রাগ দেখাবে আমি ততই বুঝবো তোমার মনে এখনো আমার জন্য জায়গা আছে। রাগ তো তাদের উপরেই করা যায় যাদের ভালোবাসা যায়। তুমি চেয়ারে লাথি মেরে ওপরে চলে গেছো ঠিকই, কিন্তু তোমার এই রাগই প্রমাণ করে তুমি আমাকে এখনো খুলতে পারোনি। আমি এই বাড়িতে ঢুকে পড়েছি, এবার তোমাকে আবার আমার মায়ায় বাঁধার কাজটা শুরু হবে। আরিশা মনে মনে খুশি হলেও মুখে খুব অপরাধীর মতো ভাব করে দাঁড়িয়ে রইল। ইভানের মা আরিশার হাতে ধরে তাকে সোফায় বসালেন, কিন্তু উপরে থাকে ইভানের মনের ঝড় তখনও থামেনি। ইভান রাগে উপরে চলে যাওয়ার পর আরিশা নিচে বেশিক্ষণ বসে থাকতে পারল না। সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে ইভানের ঘরের সামনে দাঁড়ালো।
দরজাটা খোলাই ছিল। ইভান জানলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আরিশা ঘরে ঢুকতেই ইভান পেছনে ফিরে তাকালো। কেন এসেছো এখানে? তোমার সাহস তো কম না। নিচে বাবা মায়ের মন গলিয়ে ঘরে ঢুকে পড়েছো বলে কি ভেবেছো আমার মনও জয় করে ফেলবে? একবার আমার জীবনটা ধ্বংস করে কি তোমার মন ভরেনি? আবার কেন এসেছো আমার সামনে? ইভান, তুমি আমার উপর রাগ করো, আমাকে গালি দাও, কিন্তু প্লিজ আমাকে চলে যেতে বলো না। তুমি বললে না যে আমি তোমার জীবন ধ্বংস করে খুশি হয়েছি। না ইভান, আমি একদম খুশি হইনি, বরং তোমাকে ভালোবেসে আবার কাছে পাওয়ার পরেই আমি সত্যিই খুশি হব। এইভাবে তুমি আমার থেকে দূরে চলে যেও না। ভালোবাসা? তোমার মুখে এই শব্দটা মানায় না আরিশা। যেই মেয়ে বিয়ের রাতে কাউকে কিছু না বলে পালিয়ে যেতে পারে, তার মুখে ভালোবাসার কথা শুনলে আমার ঘৃণা হয়। তুমি কি ভেবেছো এই মায়া কান্না দেখে আমি সব ভুলে যাব? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার পেছনেও তো কারণ ছিল। আমি তোমাকে আবার আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবই। তুমি আমাকে যতই তাড়িয়ে দাও, আমি তোমার ছায়া হয়ে থাকবো। এই মেয়েটার কি আত্মসম্মান বলতে কিছু নেই? এত অপমান করছি, মুখ ঝামটা দিচ্ছি, তবুও ঠায় দাঁড়িয়ে আছে। একবার তো মাথা নিচু করে চলে যাচ্ছে না। ওকে যত অপমান করছি, ও যেন ততই আমার দিকে এগিয়ে আসছে। ওর গায়ে কি কোনো কথা লাগছে না, নাকি নতুন কোনো বড় চাল চালছে আমাকে ফাঁসানোর জন্য? তুমি আমার ঘর থেকে বের হবে নাকি আমি ধাক্কা দিয়ে বের করে দেব? আমার ধৈর্যের পরীক্ষা নিও না আরিশা। তোমাকে এই ঘরে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি যতই খুশি রাগ দেখাও ইভান, আমি আজ থেকে এই ঘরেই থাকবো। তোমার ঘৃণা সহ্য করা আমার পাওনা, কিন্তু তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে আর সম্ভব না। ইভান আরিশার এমন নাছোড়বান্দা আচরণ দেখে অবাক হয়ে গেল। সে বুঝতে পারছে না আরিশা হঠাৎই এতটা বদলে গেল কিভাবে। ইভান রাগে হাত মুষ্টিবদ্ধ করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে গেল, আর আরিশা এক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাত গভীর হওয়ার সাথে সাথেই ইভানের মেজাজ আরো বিগড়ে যেতে লাগলো। যে সে ভেবেছিল আরিশা হয়তো গেস্ট রুমে গিয়ে থাকবে, কিন্তু আরিশা দিব্যি সুটকেস করে ইভানের ঘরে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। ইভান ঘরে ঢুকতেই আরিশাকে দেখে চিৎকার করে উঠল। তুমি এখনো এই ঘরে কি করছো? যাও অন্য ঘরে গিয়ে ঘুমাও। আমি তোমার সাথে এক ঘরে থাকা তো দূরের কথা, তোমার মুখ দেখতেও চাই না। বললেই হলো নাকি যে অন্য ঘরে গিয়ে থাকবো? তুমি আমার লিগেল বর, আর আমি তোমার আইনত স্ত্রী। নিজের বরের সাথে নিজের ঘরে থাকবো না তো কি পাশের বাড়ির বরদের সাথে থাকবো? আরিশা, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে ডিভোর্স না দিলেও আমাদের সম্পর্কের মাঝে এখন পাহাড় সমান দূরত্ব। তুমি জোরাজুরি করে আমার ভালোবাসা পাবে না। যাও এখান থেকে। আমি এই ঘরেই থাকবো। আমি কি বলেছি আমি ভালোবাসা নিতে এসেছি? আমি এসেছি ভালোবাসা দিতে। তুমি সোফায় ঘুমাও আর মেঝেতে ঘুমাও, আমি কিন্তু এই বিছানাতেই তোমার পাশে ঘুমাবো। ইভান বুঝতে পারল আরিশার সাথে কথাই পারা যাবে না। সে রাগে মুখ ফিরিয়ে বিছানার এক কোণায় বালিশ নিয়ে শুয়ে পড়ল। কিন্তু আরিশা দমবার পাত্রী নয়। পরদিন সকাল থেকেই আরিশার শুরু হলো অন্য রূপ। ইভান যেখানেই যাচ্ছে আরিশাও তার পিছন পিছন সেখানেই থাকছে। আরে, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি দরজার সামনে কেন দাঁড়িয়ে আছো? তোমার তো আবার সাবান লাগে না, হাত ধোয়ার পর তোয়ালে খুঁজে পাও না, তাই আমি তোয়ালে হাতে দাঁড়িয়ে আছি। নাও তোমার মুখটা আমি মুছিয়ে দেই। আরিশা এক হাত দিয়ে তোয়ালে নিয়ে ইভানের মুখ মুছতে যেতেই ইভান হাতটা সরিয়ে দিল। ইভান লিভিং রুমে গিয়ে পত্রিকা পড়তে বসতেই আরিশা তার কাঁধে মাথা রেখে বসলো। আরিশা, কি শুরু করেছো এসব? সরো এখান থেকে, লোকজন দেখলে কি বলবে? কে কি বলবে তাতে আমার কি? তুমি কি জানো তোমার চুলের গন্ধটা কতটা সুন্দর? আগে কেন যে খেয়াল করিনি। ইভান, তুমি আমার দিকে একটু তাকাও না। উফ, এই মেয়ে কি পাগল হয়ে গেছে? কাল পর্যন্ত আমার দিকে তাকাতে যার ভয় লাগতো, আজ সে আমার একদম গায়ের উপর এসে পড়ছে। এত অপমান করছি তাও দেখি হাসছে। এই রোমান্টিক অত্যাচার আমি আর নিতে পারছি না। ইভান যেদিকে যায়, হয় আরিশা তার শার্টের বোতাম লাগিয়ে দিতে আসে, না হয় কানের কাছে গিয়ে ফিস ফিস করে কথা বলে। ইভান চা খেতে বসলে আরিশা
নিজের কাপ থেকে এক চুমুক দিয়ে ইভানকে এগিয়ে দেয়। ইভানের অবস্থা এখন এমন যে সে নিজের ঘরেই শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না। আরিশার এই নাছোড়বান্দা ভাবটাকে তিলে তিলে অতিষ্ঠ করে তুলছে, অথচ সে আরিশাকে জোর করে সরিয়েও দিতে পারছে না। সকালে খাবার টেবিলে আরিশার কাণ্ড দেখে ইভানের মা বেশ অবাক হলেন। আরিশা নিজ হাতে ইভানকে খাবার বেড়ে দিচ্ছে, বারবার ওর পছন্দের তরকারি ওর পাতে তুলে দিচ্ছে। ইভান বারবার মুখ ফিরিয়ে নিলেও আরিশার মুখে এক চিলতে হাসি লেগেই আছে। ইভানের মা দূর থেকে এটা দেখে মনে মনে ভাবলেন, আরিশা কি আসলেই বদলে গেছে? ইভান, তুই অমন করছিস কেন? আয়শা তো তোর পছন্দের মাছটাই রান্না করেছে, ও তোকে খাওয়াতে চাচ্ছে, একটু শান্ত হয়ে খা। মা, তুমি কি ওর পক্ষ নিচ্ছ? ও যে এই নাটকগুলো করছে তুমি কি বুঝতে পারছো না? আমার ভালো লাগছে না এসব। ওর হাতের রান্না আমি খাবো না। ইভান প্লেট ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। আরিশা সাথে সাথে গ্লাস ভর্তি পানি নিয়ে ইভানের সামনে গিয়ে দাঁড়ালো। ইভান, পানিটা তো অন্তত খেয়ে যাও। আর এই যে মাছটা দিয়েছি, এটা না খেলে আমি কিন্তু তোমার অফিসের ব্যাগে এটা ভরে দেব, তখন কিন্তু কলিগদের সামনে লজ্জা পাবে। তার চেয়ে এখানেই খেয়ে নাও লক্ষ্মীটি। আরিশার এমন অদ্ভুত রোমান্টিক কথায় ইভান হতভম্ব হয়ে গেল। সে রাগে গজগজ করতে করতে অফিসের ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু আরিশা তার টাই ঠিক করে দেওয়ার নাম করে একদম কাছে গিয়ে দাঁড়ালো। ইভান দিশেহারা হয়ে নিজের মাকে ডাকলো। মা, দেখো ও কি শুরু করেছে। ও আমার অফিসের দেরি করিয়ে দিচ্ছে। তুমি ওকে কিছু বলো। ইভান অফিসে চলে যাওয়ার পর ইভানের মা আর আরিশার কাছে এসে বসলেন। তার চোখে মুখে এখন আর আগের মতো রাগ নেই, বরং কিছুটা কৌতূহল। আরিশা, সত্যি করে বলতো মা, তুই হঠাৎ করে এমন বদলে গেলি কেন? বিয়ের রাতে তুই চলে যাওয়ার পর ইভান যে ধাক্কাটা খেয়েছে সেটা ও সহজে ভুলতে পারছে না। তুই এখন ওর যত কাছে যাবি ও তত বেশি বিরক্ত হবে। তুই কি ওর বিরক্ত আরো বাড়াতে চাস? মা, আমি ওর বিরক্তি বাড়াতে চাই না। আমি চাই ও ওর ভেতরে জমে থাকা সব রাগ আমার উপর ঝাড়ুক। ও যত বিরক্ত হবে ততই ও আমাকে নোটিস করবে। আমি ওকে একা থাকতে দেব না মা। ও একা থাকলে পুরনো কষ্টের কথা ভাবে। আমি চাই ও আমাকে সহ্য করতে করতে আবার আমার উপর আসক্ত হোক। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, বিশ্বাস করুন। মেয়েটার কথাই জেদ আছে, আবার মায়াও আছে। ইভানের জীবনটা মরুভূমির মতো হয়ে গিয়েছিল, আর সে এসে যদি সেখানে আবার প্রাণ ফেরাতে পারে তবে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তবে ইভানকে বোঝানো খুব কঠিন কাজ। বিকেলে ইভান অফিস থেকে ফিরে দেখলো আরিশা তার জন্য দরজায় ডাব নিয়ে দাঁড়িয়ে আছে। ইভান ঘরে ঢুকতেই আরিশা তার শার্টের হাতা ধরে টানতে শুরু করলো। দিন দিন আরিশার এই নাছোড়বান্দার স্বভাব ইভানের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। সে বুঝতে পারছে না আরিশা কি সত্যি বদলে গেছে, নাকি তাকে পাগল করার জন্য নতুন কোনো ফাঁদ পেতেছে। দিন যত যেতে যাচ্ছে আরিশার আচরণের পরিবর্তন আসার বদলে ইভানের প্রতি তার জেদ আর আসক্তি যেন আরো বেড়ে যাচ্ছে। ইভান যে তাকে এড়িয়ে চলতে চাইছে আরিশা সেটাকে পাত্তাও দিচ্ছে না, বরং ইভান যত দূরে সরতে চায় আরিশা তত বেশি করে ওর গায়ে এসে পড়ে। আরিশা, তুমি কি সারাটা দিন আমার ছায়ার মতো আমার পেছনে লেগে থাকবে? একটু তো একা থাকতে দাও। আমি বারান্দায় এসেছি একটু শান্তিতে কফি খেতে, তুমি এখানেও চলে এলে। একা থেকে কি হবে ইভান? একা থাকলে তো তোমার সেই পুরনো দিনের কথা ভেবে মন খারাপ করবে। তার চেয়ে চলো আমরা দুজন মিলে কফি খাই। আর দেখো, তোমার কফিটা কিন্তু আমি নিজ হাতেই বানিয়ে এনেছি। আরিশা কথা বলতে বলতে হুট করেই ইভানের খুব কাছে চলে এলো এবং ইভানের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরল। ইভান চমকে উঠে তার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আরিশা আরো জোর করে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখছে। ছাড়ো বলছি। এই অসভ্যতা কি? মা বাবা যে কোনো সময় চলে আসতে পারে। তোমার লজ্জা না থাকলেও আমার আছে। বরের হাত ধরায় আবার লজ্জার কি আছে? তুমি আমার উপর যতই রাগ দেখাও না কেন, আমি জানি তোমার ভেতরেও আমার জন্য মায়া আছে। তুমি তাকাও না আমার দিকে একবার, দেখোই না তোমার বউটা আগের চেয়ে কত বেশি তোমাকে ভালোবাসে। আরিশা ইভানের শার্টের কলার ঠিক করার বাহানায় ওর বুকের খুব কাছে মুখ নিয়ে গেল। ইভান একদম কুকড়ে যাচ্ছে। ওর কাছে এটা এখন আর ভালোবাসা মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা রোমান্টিক অত্যাচার। উফ, এই মেয়েটাকে থামানোর কোনো উপায় নেই। আগে যখন পালিয়ে গিয়েছিল তখন মনে হয়েছিল জীবনটা
শেষ। আর এখন ও ফিরে এসে যেভাবে আমার উপর ঝুলে থাকছে, তাতে মনে হচ্ছে পাগল হয়ে যাব। ওর চোখের দিকে তাকালে কেমন যেন নেশা লাগে, কিন্তু আবার সেই পুরনো অপমানের কথা মনে পড়লে ঘৃণা হয়। ও কি বুঝতে পারছে না ওর এই অত্যাচার আমি সইতে পারছি না? রাতে ইভান ঘুমানোর চেষ্টা করছে, ঠিক তখনই আরিশা ওর চুলের ভেতরে হাত বুলিয়ে দিতে লাগলো। ইভান চোখ বন্ধ করে উসকুস করছে। আরিশা, হাত সরাও, আমি ঘুমানোর চেষ্টা করছি, ডিস্টার্ব করো না তো। ঘুমাও না, আমি তো তোমার চুলে হাত বুলিয়ে দিচ্ছি যাতে তোমার ঘুম ভালো হয়। আর শোনো, কাল কিন্তু তুমি অফিস থেকে ফেরার সময় আমার জন্য লাল গোলাপ নিয়ে আসবে। না আনলে কিন্তু আমি তোমার অফিসের গেটে দাঁড়িয়ে থাকবো। ইভান কোনো কথা না বলে বালিশে মুখ গুজল। সে বুঝতে পারছে আরিশার এই আসক্তি এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আরিশা যে তাকে আবার নিজের মায়ায় আটকে ফেলেছে সেটা ইভান অস্বীকার করতে পারছে না, কিন্তু ওর অহংকার ওকে এখনো ধরা দিতে দিচ্ছে না। রাতটা ছিল মায়াবী, আকাশে রূপালী চাঁদ ঝকঝক করছে। ইভান রাতের খাবার শেষ করে ছাদে গিয়ে এক কোনায় মন মরা হয়ে দাঁড়িয়েছিল। তার মনে ইদানিং এক অদ্ভুত লড়াই চলছে। একদিকে আরিশার প্রতি জমে থাকা পাহাড় সমান ঘৃণা, আর অন্যদিকে আরিশার বর্তমানের এই অবুঝ ভালোবাসা। ঠিক তখনই আরিশা পা টিপে টিপে ছাদে এলো। তার 2 হাতে 2 কাপ ধোয়া ওটা কফি। সে নিঃশব্দে ইভানের পাশে গিয়ে দাঁড়ালো। এই যে কফি নাও, তোমার প্রিয় ব্ল্যাক কফি, চিনি একদম কম দিয়েছি। ইভান পাশে আরিশাকে দেখেও বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিল। সে কোনো কথা না বলে ছাদ থেকে নিচে নেমে চলে যেতে চাইল, কিন্তু আরিশা চট করে ইভানের এক হাত খপ করে ধরে ফেলল। তার হাতের ছোঁয়াটা ছিল খুব করুণ। ইভান, প্লিজ যেও না, এই একটা রাত অন্তত আমাকে একটু সময় দাও। দেখো চাঁদটা কত সুন্দর উঠেছে, আমি তোমার সাথে এই সুন্দর রাতের মুহূর্তটা উপভোগ করতে চাই। প্লিজ আমার জন্য না হলেও অন্তত এই সুন্দর চাঁদটার জন্য হলেও একটু থাকো, আমাকে একটু সময় দাও। ইভান নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। কেন যেন তার নিজের ভেতর থেকেই একটা বাধা চলে এলো। সে নিজেও বুঝতে পারল না সে কেন চলে যেতে পারছে না। পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আরিশার হাত থেকে কফির কাপটা নিয়ে রেলিং এর পাশে গিয়ে দাঁড়ালো। দুজন নিঃশব্দে কফিতে চুমুক দিচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। চারপাশটা একদম নিস্তব্ধ। ইভান, আমি জানি সেদিন আমি যা করেছিলাম তা ক্ষমার অযোগ্য। আমি জানি আমার ওই ভুলের কারণে তোমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি প্রতিদিন অনুশোচনায় পুড়েছি। তুমি কি আমাকে একবার ক্ষমা করতে পারো না? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি ইভান। আমার এই বুক ফাটা ভালোবাসার কি কোনো দামই নেই তোমার কাছে? আরিশার কণ্ঠে কান্নার সুর ছিল। ইভান কফির কাপে শেষ চুমুক দিয়ে খুব তাচ্ছিল্য করে একটা হাসি দিল। তার সেই হাসি আরিশার বুকে তীরের মতো বিঁধল। ভালোবাসা? তোমার মুখে ভালোবাসার কথা শুনলে আমার হাসি পায় আরিশা। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, যার জন্য আমাকে বিয়ের রাতে সবার সামনে অপমান করে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলে, সে কি তোমাকে ছেড়ে দিয়েছে? আজ সে তোমাকে পাত্তা দিচ্ছে না বলেই কি আবার পুরনো বরের কাছে ফিরে আসা? তার কাছে জায়গা পাওনি বলেই কি এখন আমার কাছে ভালোবাসার নাটক করছো? ইভান এই বিষাক্ত কথাগুলো শুনে আয়েশার হাতে কফির কাপটা কেঁপে উঠল। তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে কল্পনাও করতে পারেনি ইভান তাকে এতটা নিচু নজরে দেখে। ইভান, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? তুমি সত্যি মনে করো আমি অন্য কারোর জন্য তোমাকে ছেড়ে গিয়েছিলাম? তুমি কি আমাকে এতটাই সস্তা ভাবো? আমার ভুলের পেছনে যে কি ছিল সেটা না জেনেই তুমি আমাকে এই অপবাদ দিলে। এছাড়া আর কি কারণ থাকতে পারে আরিশা? কোনো কারণ ছাড়া একটা মেয়ে বিয়ের রাতে পালিয়ে যায় না। আর এখন যখন সেদিকে সব রাস্তা বন্ধ, তখন তুমি এসেছো আমার উপর রোমান্টিক অত্যাচার করতে। কিন্তু মনে রেখো ইভান একবার ঠকে বারবার নয়। তোমার এই মায়াকান্না বা ভালোবাসার নাটক আমার কাছে অর্থহীন। নাটক নয় ইভান, এটা নাটক নয়। আমি কেন গিয়েছিলাম আর কেন ফিরে এসেছি সেটা যদি কোনোদিন জানতে পারো, সেদিন তুমি নিজেই নিজের কাছে লজ্জিত হবে। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমার চোখের ভাষা বুঝবে,
কিন্তু তুমি তো দেখছি পাথর হয়ে গেছো। আরিশা কাঁদতে কাঁদতে ছাদ থেকে দৌড়ে নিচে নেমে গেল। ইভান আগের মতোই রেলিং ধরে দাঁড়িয়ে রইল। তার কফিটা এখন তিতকুটে লাগছে। আরিশার শেষ কথাগুলো তার কানে বারবার বাজছে। ইভান কি সত্যিই খুব বেশি বলে ফেলেছে, নাকি আরিশার এই কান্নার পেছনে সত্যি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? রাতের নিস্তব্ধতায় ইভান নিজেকে খুব একা অনুভব করতে লাগলো। আরিশা কাঁদতে কাঁদতে ছাদ থেকে নেমে যাওয়ার পর ইভান অনেকক্ষণ একা দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। কেন যেন আরিশার কান্নাটা তাকে খুব অস্থির করে দিচ্ছিল। তবে সে নিজের মনকে বোঝালো যে আরিশা যা করেছে তার জন্য এটাই ওর প্রাপ্য। পরদিন সকালে ইভান আরিশার সাথে কোনো কথা না বলেই তাড়াহুড়ো করে অফিসে চলে গেল। ইভান ভেবেছিল আজ অন্তত আরিশা তার সামনে আসবে না, কিন্তু দুপুর হতেই তার ধারণা ভুল প্রমাণ হলো। ইভান তখন কালিকদের সাথে নিজের ডেস্কে বসে কাজ করছিল। এমন সময় দেখলো আরিশা হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে কেবিনে ঢুকছে। আরিশাকে এখানে দেখে ইভান একদমই থমকে গেল। তার মেজাজ আবারও বিগড়ে যেতে লাগলো। তুমি এখানে কেন এসেছো আরিশা? তোমাকে না বলেছি আমার পেছনে ছায়ার মতো ঘুরবে না? অফিসটা তো অন্তত বাদ দাও। তুমি সকালে না খেয়ে চলে এসেছো ইভান। আমি তোমার জন্য গরম ভাত আর তোমার প্রিয় মাংস ভুনা নিয়ে এসেছি, খেয়ে নাও, না হলে গ্যাস্ট্রিকের ব্যথা বাড়বে। অফিসের কলিগরা কৌতূহল নিয়ে আরিশার দিকে তাকাচ্ছে। একজন কলিগ হুট করেই প্রশ্ন করে বসলো, আরে ইভান ভাই, এই সুন্দরী মেয়েটি কে? আপনার কি আত্মীয় হয়? আগে তো কখনো দেখিনি। ইভান একটু থতমত খেয়ে গেল। সে আরিশার দিকে একবার তাকালো। আরিশা আশা করেছিল ইভান হয়তো তাকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। আরিশার চোখে একটা স্বপ্নাতুর দৃষ্টি ছিল, কিন্তু ইভান খুব স্বাভাবিকভাবে এবং কিছুটা তাচ্ছিল্য করে বলল, ও, একে চিনতে পারছেন না? ও হলো আরিশা, আমার আপন বড় আপু ইভান ননদ। সেই হিসেবে ও আমার বড় আপুর শ্বশুরবাড়ির মানুষ, মানে আমার সিনিয়র আপু। ও এখন আমাদের বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে, তাই হয়তো খাবার নিয়ে এসেছে। ইভানের মুখ থেকে এই পরিচয় শোনার পর আরিশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো ইভানের বিবাহিত স্ত্রী, অথচ ইভান তাকে সবার সামনে নিজের বড় বোনের ননদ এবং আপু হিসেবে পরিচয় করিয়ে দিল। ইভান কৌশলে তাকে নিজের জীবন থেকে কতটা দূরে সরিয়ে রেখেছে সেটা আজ আরিশা পরিষ্কার বুঝতে পারল। কালিকরা যখন আচ্ছা আচ্ছা বলে হাসাহাসি করছিল, আরিশার তখন মনে হচ্ছিল পৃথিবীটা যদি দুভাগে ভাগ হয়ে যেত। ঠিকই বলেছেন উনি, আমি ওনার বড় আপুর ননদি হই। খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নেবেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। আরিশা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখের জল আড়াল করার জন্য সে দ্রুত কেবিন থেকে বেরিয়ে এলো। ইভান নির্লিপ্তভাবে নিজের ফাইলে মন দিল, যেন কিছুই হয়নি। কিন্তু আরিশা করিডোর দিয়ে যাওয়ার সময় ডুকরে কেঁদে উঠল। সে ইভানের মনে জায়গা করে নিতে এসেছিল, কিন্তু ইভান তাকে আজ সবার সামনে পর করে দিল। আরিশা যখন অফিস থেকে বেরিয়ে রাস্তার মোড়ে দাঁড়ালো, তখন তার বুকটা ফেটে যাচ্ছিল। সে মনে মনে ভাবলো ইভান তাকে এত বড় অপমান কিভাবে করতে পারলো। তবে আরিশার জেদও কম নয়। সে চোখ মুছে বিড়বিড় করে বলল, তুমি আমাকে যত বেশি দূরে ঠেলে দেবে ইভান, আমি তত বেশি তোমার কাছে আসব। এই পরিচয় আমি বদলে দেবই। অফিস থেকে ফেরার পর আরিশা কারোর সাথে কোনো কথা বলেনি। রাতের খাবারও সে ঠিক মতো খেলো না। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন আরিশা তাদের ঘরের ব্যালকনিতে অন্ধকারে একা বসেছিল। আকাশের দিকে তাকিয়ে সে বারবার ইভানের সেই নিষ্ঠুর পরিচয়ের কথাটা ভাবছিল। ঠিক তখনই ইভানের মা নিঃশব্দে ওদের ঘরে ঢুকলেন। ইভান তখনও বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মা ইভানের দিকে একবার তাকিয়ে সোজা ব্যালকনির দিকে এগিয়ে গেলেন। আরিশা এক মনে কাঁদছিল। হঠাৎই নিজের কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে সে চমকে উঠল। সে দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে পিছনের দিকে তাকালো। সামনে ইভানের মাকে দেখে আরিশা একটু থতমত খেয়ে গেল। মা, আপনি এখনো ঘুমাননি? এখানে কেন এসেছেন? ইভানের মা আরিশার দিকে তাকিয়ে একটু মায়াবী হাসি দিলেন। তিনি আরিশার পাশে এসে রেলিং ধরে দাঁড়ালেন। কার কাছে চোখের জল লুকাচ্ছিস মা? ভুলে যাস না, আমি কিন্তু শুধু ইভানের মা নই, তোর মা হই। মায়েরা সন্তানের চোখের জল দেখলেই বুঝতে পারে তুই যে আজ অনেক বড়
কোনো কষ্ট পেয়েছিস সেটা তোর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। না মা, তেমন কিছু না, আমি ঠিক আছি। আসলে বাইরের হাওয়াটা খুব সুন্দর তো, তাই বসেছিলাম। আমাকে লুকানোর চেষ্টা করিস না। আমি জানি ইভান তোকে কোনো না কোনোভাবে আঘাত করেছে। ও ইদানিং খুব বেশি রাগী হয়ে গেছে, কিন্তু তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তুই যদি এভাবে ভেঙে পড়িস তবে তো এই ঘরটা আবার অন্ধকার হয়ে যাবে। মা হয়ে বলছি, তুই ওকে ক্ষমা করে দিস। ও আসলে বুঝতে পারছে না ও কি হারালো। ইভান আমাকে সবার সামনে পর করে দিয়েছে মা। ও আমাকে নিজের পরিচয়টুকু পর্যন্ত দেয়নি। ও আমাকে ওর বড় বোনের ননদ হিসেবে পরিচয় করিয়েছে। আমার নিজের অস্তিত্ব যেন আজ হারিয়ে গেছে ওর কাছে। ইভানের মা আরিশাকে বুকে টেনে নিলেন। আরিশা মায়ের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। ঘরের ভেতর থেকে ইভান সব শুনছিল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও তার মনটা ছিল অস্থির হয়ে। কান্না করিস না মা। মানুষের মন পাথরের মতো শক্ত হলো ভালোবাসার ছোঁয়ায় তা গলে যায়। ইভান এখন তোকে দূরে সরিয়ে দিচ্ছে কারণ ও ভয় পায়। ও ভয় পায় যে তোকে আবার ভালোবাসলে যদি তুই আবার ওকে ছেড়ে চলে যাস। তুই শুধু হাল ছাড়িস না, দেখবি একদিন ও নিজেই সবার সামনে তোকে নিজের স্ত্রী হিসেবে বুকে টেনে নিবে। আরিশা মায়ের কথা শুনে একটু শান্ত হলো। সে বুঝতে পারল এই বাড়িতে অন্তত একজন আছে যে তাকে বোঝে। ইভানের মা আরিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আরিশা আবারও চাঁদের দিকে তাকালো, তবে এবার তার চোখে শুধু পানি ছিল না, ছিল নতুন করে লড়াই করার এক জেদ। ইভান ঘরে ঢুকে দেখলেও আরিশা খুব মন মরা হয়ে জানলার ধারে বসে আছে। তাকে দেখে ইভানের মনে কিছুটা মায়া লাগলেও সে নিজেকে শক্ত করে রাখলো। আরিশার দেওয়া পুরনো ভেবে সে কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলো। তুমি এভাবে মূর্তির মতো বসে আছো কেন? কাল রাতের মতো আজকেও কি নতুন কোনো নাটকের স্ক্রিপ্ট রেডি করছো? অফিসে যা হয়েছে তার জন্য যদি মন খারাপ করে থাকো তবে বলি সেটা তোমার পাওনা ছিল। আমার জীবনে তোমার জায়গা এখন ওইটুকুই। তুমি আমার আত্মীয়ের বাইরে আর কেউ নও। এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার জন্য ভালো। এভাবে করুণ মুখ করে বসে থেকে আমার মন গলানোর চেষ্টা করে কোনো লাভ নেই আরিশা। তুমি কি সত্যি মনে করো আমি নাটক করছি ইভান? একটা মানুষ কতটা নিরুপায় হলে নিজের সবটুকু আত্মসম্মান বিসর্জন দিয়ে তোমার পেছনে এভাবে পড়ে থাকতে পারে? সেটা কি তুমি একবারও ভেবে দেখেছো? তুমি আজ অফিসে আমাকে পরিচয় দিলে আমি তোমার বড় আপুর ননদ। আমাদের বিয়ের পবিত্র বন্ধনটা কি তোমার কাছে এতটাই তুচ্ছ হয়ে গেল যে তুমি সবার সামনে আমাকে একটা বাইরের মানুষের পরিচয় দিলে? অথচ এই আমি তোমার জন্য সব ছেড়ে আবার এই বাড়িতে ফিরে এসেছি। তোমার এই অবহেলা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে ইভান। ভালোবাসা আর বন্ধনের কথা তোমার মুখে মানায় না। বিয়ের রাতে যখন পালিয়েছিলে তখন এই বন্ধন কোথায় ছিল? তখন কি মনে ছিল না যে তোমার জন্য একটা লোক সমাজের সামনে হাসির পাত্র হচ্ছে? তুমি তখন নিজের সুখ খুঁজেছিলে। আর আজ আমি যখন নিজের মতো থাকতে চাইছি তখন তুমি অধিকারের কথা বলছো। নিজেকে এত নিচে নামিও না আরিশা। তুমি এখন জোর করে আমার কাছাকাছি আসতে চাইছো, কিন্তু এতে ঘৃণা ছাড়া আর কিছুই পাবে না। আমার ঘর থেকে বের হও, আমি একা থাকতে চাই। না, আমি বের হব না। তুমি আমাকে যতটা দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে আমি ততই তোমার কাছে আসব। তুমি কি ভেবেছো আমি হাল ছেড়ে দেব? কখনো না। তুমি আমাকে ঘৃণা করো, মারো, যা ইচ্ছা করো, কিন্তু আমি তোমার অধিকার ছাড়বো না। আরিশা কথা বলতে বলতে হুট করেই ইভানের খুব কাছে চলে এলো এবং পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইভানের হাত ছাড়ানোর চেষ্টা করলেও আরিশা তাকে আরো নিবিড়ভাবে আঁকড়ে ধরল। আরিশা, কি করছো এসব? ছাড়ো বলছি। তুমি কি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ? এই যে গায়ের উপর এসে পড়া, কারণে অকারণে আমাকে জড়িয়ে ধরা, এসব দিয়ে কি তুমি আমাকে জয় করতে চাও? আমি তোমায় বলছি হাত ছাড়ো। আমার শরীর ঘিন ঘিন করছে তোমার এই ছোঁয়ায়। তুমি একটা বিবাহিত মেয়ে হয়ে নিজের মর্যাদা কেন বুঝতে পারছো না? এভাবে জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পাওয়া না গেলেও তোমাকে তো পাওয়া যাচ্ছে ইভান। তোমার এই অস্থিরতা, এই যে রাগ ফেটে পড়া, আমি এটাই উপভোগ করছি। তুমি আমাকে ঘৃণা করছো তো করো, ঘৃণাটাও তো একটা তীব্র অনুভূতি। আমি চাই তুমি সারাক্ষণ আমাকে নিয়ে ভাবো, চাই সেটা ঘৃণাই হোক না কেন।
আরিশা এবার ইভানের সামনে এসে দাঁড়ালো এবং কোনো সুযোগ না দিয়েই তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে জোর করে কিস করলো। ইভান ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও আরিশা জেদের কাছে হার মানল। তুমি পাগল হয়ে গেছো। এই রোমান্টিক অত্যাচার বন্ধ করো আরিশা। তুই কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? তুমি নিজেকে কেন এতটাই সস্তা করছো যে আমার ঘৃণা করাটাও তোমার কাছে প্রাপ্তি মনে হচ্ছে? আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কাল যদি আবার অফিসে যাও বা আমার সহকর্মীদের সামনে এসব করো, তবে আমি খুব খারাপ কিছু করে ফেলবো। তুমি যাই করো ইভান, আমি পিছু ছাড়বো না। তুমি আমার বৈধ স্বামী, তোমার উপর আমার সবটুকু অধিকার আছে। তুমি আমাকে সরিয়ে দিতে পারো না। আজ তুমি আমাকে বড় আপুর ননদ বলছো তো, কাল দেখবে তুমি নিজেই সবার সামনে আমাকে তোমার স্ত্রী বলে পরিচয় দিচ্ছ। আমি তোমাকে সেই দিনটার অপেক্ষায় রাখবো ইভান। তোমার এই পাথর মন আমি গলিয়ে ছাড়বো। ইভান রাগে কাঁপতে কাঁপতে ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা আটকে দিল। আরিশা দরজার বাইরে দাঁড়িয়ে এক চিলতে হাসলো, যদিও তার চোখের কোণে তখনও নোনা জল চিকচিক করছিল। ইভান অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। তার শরীর থেকে টপ টপ করে পানি ঝরছে, ভেজা চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। আরিশা মুগ্ধ হয়ে ইভানের দিকে তাকিয়ে রইল। ইভান, তুমি কি জানো তোমাকে এই অবস্থায় কতটা সুন্দর লাগছে? তোমার শরীর থেকে পড়া পানির এক একটা ফোঁটা আমার কলেজায় গিয়ে বিচ্ছে। কেন তুমি আমাকে এত কষ্ট দাও? তুমি কেন বোঝো না যে আমি তোমার জন্য কতটা পাগল? তোমার এই শান্ত চেহারাটা দেখলে আমার সব হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। শুরু করেছো আবার? যাও এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। চুল মোছার তোয়ালেটা দাও আমাকে। তোয়ালে দিয়ে কি হবে? আমি আছি না? আমি তো তোমার সব যত্ন করার কথা ছিল। ইভান, তাকাও না আমার দিকে। তুমি কি সত্যি আমাকে একটু অনুভব করতে পারো না? আমি তোমার এত কাছে দাঁড়িয়ে আছি, তোমার কি একটু ইচ্ছে করছে না আমাকে আপন করে নিতে? আরিশা কথা বলতে বলতে হুট করেই ইভানের সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সে মাতালের মতো ইভানের ভেজা বুকে মুখ ঘষতে শুরু করলো এবং পাগলের মতো তাকে কিস করতে লাগলো। আরিশা, ছাড়ো আমাকে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এটা কি ধরনের অভদ্রতা? তোমার কি একটু লজ্জা নেই? মা বাবা পাশের ঘরে আছে, ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। মা বাবা জানলে জানুক, তুমি আমার স্বামী, আমি তোমার বউ। তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে। কেন তুমি পাথরের মতো দাঁড়িয়ে আছো? আমাকে একটু জড়িয়ে ধরো ইভান। একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার এই ভেজা শরীরের নেশায় বদ্ধ হয়ে থাকতে চাই। আমি তোমাকে ছাড়বো না, কখনো না। তুমি আসলে একটা নোংরা মেয়ে। সরাও তোমার হাত। আমার শরীর ঘিন ঘিন করছে তোমার এই ছোঁয়ায়। তুমি কি মনে করেছো এসব ন্যাকামি করলে আমি গলে যাব? কখনো না। তুমি যত বেশি আমার গায়ে পড়বে, আমি তোমাকে তত বেশি ঘৃণা করব। আরিশা ইভানের কোনো কথাই শুনছিল না। সে জোর করে ইভানকে জাপটে ধরেছিল। ইভান হুট করে নিজের মেজাজ হারিয়ে আরিশাকে ধাক্কা দিয়ে দিল এবং তার গালে সজোরে একটা চর বসিয়ে দিল। তুমি আমাকে মারলে ইভান, সত্যি সত্যি তুমি আমাকে চড় মারলে। আমি তোমাকে ভালোবাসতে এসেছি, আর তুমি আমাকে মারলে। তোমার হাতটা কাঁপলো না একবারও? হ্যাঁ, মেরেছি। তোমার মতো সস্তা হ্যাঁ মেরেছি। তোমার মতো সস্তা আর ছোট মন মানসিকতার মেয়েকে মারবো না তো কি করব? তুমি কি ভেবেছো শরীর দিয়ে আমাকে আটকে ফেলবে? তোমার চরিত্রের কোনো ঠিক নেই। যে মেয়ে বিয়ের রাতে অন্যের সাথে পালিয়ে যেতে পারে, সে আজ আমার কাছে এসেছে ভালোবাসা দেখাতে। তোমার এই ভালোবাসা আসলে একটা নাটক। তুমি নোংরা, তোমার চিন্তা ভাবনাও নোংরা। আমি সস্তা? আমি নোংরা? ইভান, আমি তোমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চেয়েছি। ভেবেছিলাম তুমি হয়তো একদিন বুঝবে, কিন্তু আজ তুমি আমাকে যা বললে তাতে আমার বেঁচে থাকার আর কোনো মানেই নেই। তুমি আমাকে মারলে সেটা বড় কথা নয়, কিন্তু তুমি আমাকে ছোট মনের আর চরিত্রহীন বললে। এইটাই কি আমার প্রতি তোমার শেষ বিচার? হ্যাঁ, এটাই আমার বিচার। আমার ঘর থেকে বের হও। তোমার এই মায়া কান্না দেখার সময় আমার নেই। তুমি আমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নও। তোমার মতো মেয়ের সাথে এক ঘরে থাকা মানেই নিজের সম্মান হারানো। ঠিক আছে ইভান, তুমি চেয়েছো আমি তোমার চোখের সামনে থেকে চলে যাই, তাই তো? আজ থেকে আমি আর তোমার বিরক্তির কারণ হব না। তুমি তোমার অহংকার নিয়ে সুখে থাকো। আমি চললাম। এই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই। যেখানে আমার বরের কাছে আমি নোংরা,
সেখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। আরিশা ডুকরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। সে বাড়ির মেইন গেট খুলে অন্ধকারের মধ্যে দৌড় দিল। এবার রাগে হাঁপাচ্ছিল, কিন্তু আরিশা চলে যাওয়ার পর ঘরটা কেমন যেন হঠাৎ করে একদম নিস্তব্ধ হয়ে গেল। বাইরে তখন প্রচন্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে। বিদ্যুতের চমকানিতে চারপাশ একদম সাদা হয়ে যাচ্ছে। আরিশা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রাস্তার এক পাশে দাঁড়িয়ে এক পাশ দিয়ে হাঁটছে। ওর গায়ের সব কাপড় ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, কিন্তু আরিশার সেদিকে কোনো খেয়াল নেই। কেন গেলাম ওই লোকটার কাছে? কেন নিজের মান সম্মান ওর পায়ের নিচে ঠেলে দিলাম? ইভান, তুমি আমার গায়ে হাত তুললে, তুমি সবার সামনে আমাকে পর করে দিলে, আর ঘরে একা পেয়ে আমাকে যাতা বললে। আমি তোমাকে কতবার বলতে চেয়েছি আমি কেন সেদিন চলে গিয়েছিলাম, কিন্তু তুমি তো শুনলে না। তুমি শুধু তোমার জেদটাই দেখলে। তুমি ভাবলে আমি খুব সস্তা একটা মেয়ে। আজ এই বৃষ্টির মধ্যে যদি আমার কিছু হয়ে যায়, তুমি কি খুশি হবে? উফ, বুকটা ফেটে যাচ্ছে, মরে গেলেই ভালো হতো। আরিশা হাঁটতে হাঁটতে কোনো মতে ওর বাবার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। ও কাঁপতে কাঁপতে কলিং বেল চাপ দিল। দরজা খুলতেই আকাশ আরিশাকে দেখে একদম থমকে গেল। আরিশা, এ কি অবস্থা তোর? এই ঝড় বৃষ্টির মধ্যে তুই একা কোত্থেকে আসলি? পুরো ভিজে তো একাকার হয়ে গেছিস। ইভান কোথায়? ও কি তোকে নামিয়ে দিয়ে গেছে, নাকি তোকে নিয়ে আসার মতো কেউ ছিল না? কথা বলছিস না কেন? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ওরে আল্লাহ, আমার মেয়েটার এই দশা কে করলো? আরিশা, মা, তুই কি পাগল হয়ে গেছিস? এই মাঝরাতে কোনো মেয়ে একা রাস্তায় বের হয়? তোর চোখ মুখ তো সব ফুলে লাল হয়ে আছে। কেউ কি তোকে মেরেছে? ইভান কি তোকে মেরেছে? কথা বল মা, মুখ খোল। আরিশা, আগে ভেতরে আয়। আকাশ দেখ, ওর হাত পা তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এই রাতে একা একটা মেয়ে রাস্তায় থাকলে কত বড় বিপদ হতে পারত, সেটা কি ইভান একবারও ভাবলো না? ও কি মানুষ না অন্য কিছু? আরিশা, তুই কাঁদিস না, আগে জামা কাপড় পাল্টে নে, না হলে তো জ্বর আসবে। আরিশা কারোর কোনো কথা শুনছে না। ও শুধু ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকিয়ে আছে। ও চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ও হুট করেই চিৎকার করে কেঁদে উঠে কারোর দিকে না তাকিয়ে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। আরিশা, দাঁড়াও মা, অন্তত একটা কথা তো বলে যাও। ইভান কি কিছু বলেছে? আমরা তো ভেবেছিলাম তোরা সব মিটমাট করে নিবি। এভাবে একা কেন আসলি? আকাশ, ও তো একটা কথাও বলছে না। দেখ তো কি হয়েছে। আমি সব বুঝতে পারছি বাবা। আরিশার গালে চড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ইভান নির্ঘাত ওকে মেরেছে। ইভান, তুমি এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার ভাইকে ফোন দাও। আমি জানতে চাই ও আমার বোনকে এই মাঝরাতে ঘর থেকে বের করে দিল কেন? ও কি মনে করেছে আরিশার কেউ নেই? আরিশার সাথে যা ইচ্ছে তাই করবে ও। আকাশ, তুমি এভাবে চিৎকার করো না। ইভান রাগ করতে পারে, কিন্তু ও তো এত খারাপ না। ও হয়তো রাগের মাথায় কিছু বলেছে, আর আরিশা অভিমান করে চলে এসেছে। ইভান ওকে রাস্তায় একা ছেড়ে দেওয়ার মতো ছেলে না। ইভা, একদম চুপ করো। তোমার ভাইয়ের পক্ষ নিয়ে আর একটা কথা বলবে না। তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আরিশা কিভাবে ভিজতে ভিজতে আসছে? এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো জানোয়ারও কাউকে বাড়ি থেকে বের করে দেয় না। ও তো মানুষ। ইভানকে ফোন দাও বলছি। আমি ওর কাছ থেকে হিসেব নেব। ও যদি আরিশাকে সহ্য করতে না পারে, আমাদের কাছে কেন পৌঁছে দিয়ে গেল না? এই বিপদের মধ্যে রাস্তায় যদি কোনো অঘটন ঘটতো, তবে তার দায়িত্ব কে নিত? আমার মেয়েটা কত শখ করে ওর কাছে গেল। ও বলেছিল, মা, ইভান আমাকে ছাড়া থাকতে পারে না। আর এখন দেখো, মেয়েটা অপমানিত হয়ে ফিরে আসছে। ইভান কি একবারও আমাদের কথা ভাবলো না? ওর কি একটুও মায়া দয়া নেই? আকাশ, আরিশা ঘরের ভেতর দরজা বন্ধ করে যেভাবে কাঁদছে, আমার খুব ভয় লাগছে। ও তো অনেক জেদ করে ইভানের কাছে গিয়েছিল, ভেবেছিল সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইভান ভাই ওকে এমন কিছু বলেছে যা ও নিতে পারছে না। নিজের ঘরে নিজের বরের কাছে অপমান পাওয়া যে কত বড় কষ্টের, সেটা কেবল আরিশাই জানে। ইভা, তুমি কি ফোন দিচ্ছ, নাকি আমি নিজে ওর বাসার দিকে যাব? এই বৃষ্টির মধ্যে যদি আমাকে গাড়ি বের করতে হয়, তবে ইভানের কপালে আজ দুঃখ আছে। ওর এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত তোলে। ও কি মনে করেছে আমরা মরে গেছি? দিচ্ছি আকাশ, আমি ফোন দিচ্ছি। আসলে আমি নিজেই নিজের ভাইয়ের এই ব্যবহারের লজ্জা পাচ্ছি। ইভান কেন এমন করলো আমি বুঝতে পারছি না। ও তো এমন ছেলে ছিল না। একটা ভুল আরিশা করেছে ঠিকই, কিন্তু তার শাস্তি কি এইভাবে দিতে হয়? একা একটা মেয়েকে মাঝরাতে ও ঘর থেকে বের করে দিল।
আমার নিজের ভাইয়ের ওপর আজ ঘৃণা হচ্ছে। ইভা কাঁপা কাঁপা হাতে ইভানের নাম্বারে বারবার ফোন দিতে শুরু করলো। ওদিকে ঘরের ভেতর থেকে আরিশার কান্নার আওয়াজ আরো জোরে শোনা যাচ্ছে। বাড়ির সববার মনে এখন অশান্তির ঝড় বইছে। ইভা ড্রয়িং রুমে বসে রাগে ফুঁসছে। আরিশার কান্নার শব্দ শুনে তার কলিজাটা ফেটে যাচ্ছে একদম। সে হাত কাঁপাতে কাঁপাতে ইভানকে ফোন করলো। বেশ কয়েকবার বাজার পর ওপাশ থেকে ইভান ফোন ধরলো। ইভান, তুই কি এখনো বেঁচে আছিস, নাকি নিজের মনুষ্যত্ব একদম বিসর্জন দিয়ে দিয়েছিস? তুই এতটা অমানুষ কিভাবে হতে পারলি, আমি এখনো ভেবে পাচ্ছি না। আকাশ তোকে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করে তার আদরের বোনকে তোর হাতে তুলে দিয়েছিল। সে বিশ্বাস করেছিল যে তুই আরিশার সম্মান রাখবি, কিন্তু তুই কি করলি? একটা মেয়েকে এই মাঝরাতে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিলি। তুই কি জানিস আরিশা কি অবস্থায় এখানে এসে পৌঁছেছে? আপু, তুমি উত্তেজিত হয়ে কথা বলছো। আরিশা যা শুরু করেছিল সেটা কোনো স্বাভাবিক মেয়ে করে না। ও আমার উপর জোর করছিল, আমার সাথে অসভ্যতা করছিল, আমি সহ্য করতে পারিনি। অসভ্যতা করছিল? ও তোকে ভালোবাসতে চেয়েছিল ইভান। ও তোর স্ত্রী, তোর উপর অধিকার খাটাচ্ছিল, আর তুই সেটাকে অসভ্যতা বলছিস? আরে অমানুষ, তুই কি একবার ওর মনের কথা জানার চেষ্টা করেছিস? তুই কি জানিস সেদিন বিয়ের রাতে ও কেন পালিয়েছিল? ও কি কোনো ছেলের সাথে পালিয়েছিল? না, ও পড়াশোনা করতে চেয়েছিল, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। ও যখন দেখলো তার পরিবার জোর করে তার চেয়ে বয়সী ছোট একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে, তখন ও ভয় পেয়ে গিয়েছিল। ও নিজের স্বপ্ন হারাতে চায়নি বলেই পালিয়ে গিয়েছিল। কিন্তু ও তো আমাকে বুঝিয়ে বলতে পারতো। আমাকে না বলে সবার সামনে এভাবে অপমান করার মানে কি? তুই কি ওকে সেই সুযোগ দিয়েছিস ইভান? তুই তো সারাক্ষণ শুধু নিজের ইগো আর অহংকার নিয়ে থাকিস। তুই ওর জায়গায় থাকলে কি করতি? যখন দেখতি তোর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, তুই কি ঘরে বসে থাকতি? আরিশা পরে নিজের ভুল বুঝতে পেরেছে। ও সব ছেড়ে ছুটে তোর কাছে ফিরে এসেছে। ও তোকে সত্যি ভালোবাসতে শুরু করেছে ইভান। ও সংসারটা করতে চেয়েছিল, কিন্তু তুই কি করলি? ওর গায়ে হাত তুললি, ওকে চরিত্রহীন বললি। এই মাঝরাতে একটা মেয়ে যদি রাস্তায় কোনো বিপদে পড়তো, তবে কি তুই পারতি নিজেকে ক্ষমা করতে? আমি আসলে তখন অত কিছু ভাবিনি আপু, আমি শুধু ওর উপর রেগেছিলাম। রাগ? তোর এই রাগের আগুনে সব শেষ হয়ে গেছে। তুই আজ যা করেছিস তাতে আমি নিজের ভাই হিসেবে পরিচয় দিতে লজ্জা পাচ্ছি। আকাশ তোকে আজ পর্যন্ত কিছু বলেনি, শুধু আমার মুখের দিকে তাকিয়ে। কিন্তু কাল যখন ও তোর সামনে দাঁড়াবে, তখন তুই কি জবাব দিবি? আরিশার শরীরের আঘাত হয়তো শুকিয়ে যাবে, কিন্তু তুই ওর মনে যে বিষ ঢেলে দিয়েছিস তা কোনোদিন মুছবে না। আর কোনোদিন আমাকে ফোন দিবি না। তুই একা একাই থাক তোর অহংকার নিয়ে। ইভা ঝটকা দিয়ে ফোনটা কেটে দিল। ইভান ফোনের ওপাশে একদম পাথর হয়ে গেছে। তার হাত পা অবশ হয়ে আসছে। এবার কথাগুলো তার মাথার ভেতরে বাজছে। আপু ঠিকই বলেছে, আমি তো শুধু নিজের অপমানটাই দেখলাম। আরিশার মনের ভেতরে কি চলছিল সেটা তো একবারও জানতে চাইলাম না। ও তো পড়াশোনার জন্যই গিয়েছিল, অন্য কারোর জন্য নয়। আর আমি ওকে সবার সামনে আপু বলে অপমান করলাম, ঘরে একা পেয়ে মারলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে মেয়েটা একা ভিজতে ভিজতে গেছে। যদি ও রাস্তায় জ্ঞান হারাতো, যদি কোনো খারাপ মানুষ ওর ক্ষতি করত, উফ, আমি এটা কি করলাম? আরিশার সেই চর খাওয়া মুখটা কেন বারবার চোখের সামনে আসছে? কেন বুকটা এভাবে ধরফর করছে? ইভান জানলার পর্দা সরিয়ে বাইরে তাকালো। বৃষ্টির বেগ আরো বেড়েছে, চারপাশে অন্ধকারে ডুবে আছে। ইভান বুঝতে পারল সে আজ নিজের অজান্তেই তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। রাতভর বৃষ্টির পর সকাল হতেই আরিশার বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেল। আরিশার মা সকালে ওর ঘরে গিয়ে দেখেন আরিশার জ্বরে একদম পুড়ে যাচ্ছে। ওর শরীরের আগুনের মতো গরম, আর ওর জ্বরের করে বিড়বিড় করে উল্টো পাল্টা বকছে। আকাশ, ইভা, তোরা জলদি আয়, আমার মেয়েটা তো জ্বরে শেষ হয়ে যাচ্ছে। ওরে বাবা, আরিশার শরীর তো আগুনের হাড়ির মতো গরম। চোখ মেলছে না কেন মেয়েটা? আরিশা মা, চোখ খোল, কথা বল মা। ওরে আল্লাহ, এত জ্বর কিভাবে আসলো? কাল রাতে অতক্ষণ বৃষ্টিতে ভিজলে যা হওয়ার তাই হয়েছে। আকাশ, তুমি জলদি ডাক্তার ডাকো।
আরিশার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ও শুধু ইভানের নাম ধরে বিড়বিড় করছে। ওই অবস্থার জন্য দায়ী ওই ইভান। কাল রাতে যদি ওই আরিশার গায়ে হাত না তুলতো আর বাড়ি থেকে বের করে না দিত, তবে আমার বোনের এই হাল হতো না। আমি আজ ওকে মেরেই ফেলবো। ঠিক সেই সময় ইভান অপরাধ বোধ নিয়ে আরিশাদের বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো। ওকে দেখেই আকাশ তেড়ে গেল এবং ইভানের কলার শক্ত করে চেপে ধরল। তোর সাহস কত বড় ইভান? আমার বোনটাকে মেরে এখন আবার এখানে কোন মুখে এসেছিস? তোর কি একটু মায়া নেই? যা এখান থেকে। তুই মুখ দেখালে আরিশা আরো অসুস্থ হয়ে যাবে। আকাশ ভাই, আমাকে একটা বার ভেতরে যেতে দিন। আমি সব বুঝতে পেরেছি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আরিশা কোথায়? আমি ওর কাছে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ আমাকে একবার দেখতে দিন। ইভান আকাশের বাধা না মেনে দৌড়ে আরিশার ঘরে ঢুকলো। খাটে আরিশাকে ওভাবে পড়ে থাকতে দেখে ইভান পায়ের তলা থেকে মাটি সরে গেল। আরিশার সাদা ফ্যাকাশে মুখ আর নীল হয়ে যাওয়া ঠোঁট দেখে ইভান ডুকরে কেঁদে উঠল। আরিশা, চোখ খোলো। আরিশা, আমি এসেছি। আমাকে তুমি যা ইচ্ছা তাই বলো, মারো, কিন্তু এভাবে মূর্তির মতো পড়ে থেকো না। আমি অনেক বড় পাপ করে ফেলেছি আরিশা। আমি বুঝতে পারিনি তুমি কেন পড়াশোনার জন্য চলে গিয়েছিলে। প্লিজ একটাবার চোখ মেলে তাকাও। ইভান, এখন কান্না করে কি হবে? তুই তো ওকে শেষ করে দিয়েছিস। দেখ দেখ ওর অবস্থা। ও তো আমাদের কারো কথাই শুনতে পাচ্ছে না। ডাক্তার আসার সময় নেই, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। ইভান আর এক মুহূর্ত দেরি করলো না। সে সোজা আরিশাকে পরম মায়ায় নিজের কোলে তুলে নিল। আরিশার মাথাটা ইভানের কাঁধে ঝুলে আছে। ও একদম নিথর। ইভান ওকে কোলে নিয়ে পাগলের মতো দৌড়ে নিচে নামলো এবং নিচের গাড়িতে শুইয়ে দিল। আরিশা, তুমি একটু শক্ত হও। আমি তোমাকে কিছু হতে দেব না। আমি জানি আমি অমানুষের মতো কাজ করেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সব ঠিক করে দেবো আরিশা। দোহাই তোমার, একবার শুধু আমার নাম ধরে ডাকো। হাসপাতালে পৌঁছানোর পর আরিশাকে দ্রুত এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। ইভান বাইরে দেওয়াল ধরে দাঁড়িয়ে কাঁদছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসতেই ইভান তাকে চাপটে ধরল। ডাক্তার বাবু, আরিশা কেমন আছে? ওর কি হয়েছে? ও কথা বলছে না কেন? অবস্থা খুব একটা ভালো না। পেশেন্টের ব্লাড প্রেশার অনেক নিচে নেমে গেছে। তার উপর উনি অনেকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না। শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মনে হচ্ছে অনেক বড় কোনো মানসিক দুশ্চিন্তায় ছিলেন উনি। কাল রাতে বৃষ্টির পানিতে ভেজায় ওনার বুকের ভেতর ইনফেকশন হওয়ার ভয় আছে। এত অবহেলা কেন করেছেন ওনার প্রতি? কি বলছেন ডাক্তার? ও কি অনেকদিন ধরে খায় না? আমি তো খেয়ালই করিনি। ও আমার সামনে হাসি খুশি থাকার নাটক করত, অথচ ভেতরে ভেতরে ও মরে যাচ্ছিল। ওনার শরীর একদম ভেঙে পড়েছে। প্রচন্ড মানসিক আঘাত পেয়েছেন উনি। এখন আমাদের চেষ্টা করা ছাড়া আর কিছুই করার নেই। ওনাকে 24 ঘন্টা করার নজরে রাখতে হবে। ডাক্তারের কথাগুলো ইভানের কানে বিষের মতো লাগলো। সে বুঝতে পারলো আরিশা শুধু কাল রাতে বৃষ্টিতেই ভেজেনি, বরং গত কয়েকদিন ধরে ইভানের অবহেলায় ওর মনটা তিলে তিলে শেষ হয়ে গেছে। ইভান হাসপাতালের করিডোরে একা একা বসে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। হাসপাতালের সাদা করিডোর, বাতাসের শব্দ যেন আতঙ্কের মতো শোনাচ্ছে। আরিশার আইসিইউতে ঢোকানোর পর 2 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো কোনো খবর নেই। ইভান কাছের ওপাশে দাঁড়িয়ে দেখছে আরিশার নাকে মুখে অক্সিজেন মাস্ক লাগানো, সারা শরীরে তার পেঁচানো। ডাক্তার, আমার আরিশার জ্ঞান ফিরছে না কেন? 2 ঘন্টা হয়ে গেল তো, ওর তো শরীর নড়ছে না কেন? আপনারা কিছু একটা করেন। ও কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি যে ওকে ক্ষমা চাওয়ার সুযোগটাও পেলাম না। দেখুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পেশেন্টের দিক থেকে কোনো রেসপন্স নেই। উনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে ওনার বেঁচে থাকার ইচ্ছা শক্তিটাই কাজ করছে না। ওনার ব্রেন যেন কোনো কাজ করতে চাইছে না। এটাকে এক ধরনের কোমায় চলে যাওয়ার আগের অবস্থা বলা যায়। আপনারা ওর সাথে কথা বলার চেষ্টা করুন, হয়তো পরিচিত কণ্ঠ শুনলেও ফিরতে চায়। ইভানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে পাগলের মতো হয়ে আইসিইউর দরজার সামনে গিয়ে ধাক্কা দিতে লাগলো। আরিশার মা করিডোরের মেঝেতে বসে ডুকরে কাঁদছেন। তার কান্না থামানোর মতো শক্তি কারণেই।
ওরে আমার কপাল, মেয়েটা কত শখ করে বিয়ের লাল শাড়ি পরেছিল, আজ ওকে সাদা চাদরে ঢাকা অবস্থায় দেখতে হচ্ছে। ইভান, কেন তুই আমার মেয়েটাকে এই হাল করলি? ও তো তোর ভালোবাসার কাঙ্গাল ছিল, তুই কি পারলি না ওকে একটু মায়া করতে? ও যদি চোখ না মেলে তবে আমি এই হাসপাতালের সামনেই নিজের জীবন দিয়ে দেব। ইভান, তোকে আমি ক্ষমা করব না। আমার বোনটা যদি আজ ফিরে না আসে তবে তোকে আমি জেলের ভাত খাওয়াবো। তুই ওকে তিলে তিলে মেরে ফেলেছিস। ও তোকে বিশ্বাস করেছিল, আর তুই ওকে রাস্তার কুকুর বানিয়ে বের করে দিলি। দেখ, আজও মরতে বসেছে। তুই কি খুব খুশি হয়েছিস? তোর ইগো কি আজ শান্ত হয়েছে? আকাশ, এখন ঝগড়া করার সময় না। আরিশা যদি আমাদের কথা শুনতে না পায় তবে ওকে আর ফেরানো যাবে না। ইভান, তুই ভেতরে যা। ও একমাত্র তোকেই ভালোবেসেছিল, তুই ওর পাশে গিয়ে কথা বল। হয়তো তোর গলার আওয়াজ শুনলে ও আবার পৃথিবীতে ফেরার ইচ্ছে খুঁজে পাবে। ইভান টলতে টলতে আইসিইউর ভেতরে ঢুকলো। আরিশার একদম কাছে গিয়ে বসতে ইভানের বুক ফেটে কান্না এলো। ও আরিশার বরফ ঠান্ডা হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে নিল। আরিশা, আমি এসেছি। তোমার সেই পাপিষ্ট স্বামী এসেছে। তুমি তো চেয়েছিলে আমি তোমার কাছে আসি, তোমার হাত ধরি। দেখো, আমি তোমার হাত ধরে বসে আছি। প্লিজ আরিশা, একবার শুধু চোখ খোলো। তুমি চাইলে আমাকে 1000টা চর মারো, কিন্তু এইভাবে চুপ থেকো না। আমি কাল রাতে যা বলেছি সব মিথ্যে। তুমি সস্তা নও আরিশা, তুমি আমার জীবন। আমি বুঝতে পেরেছি তুমি কেন পালিয়েছিলে। আমি তোমাকে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবো। আমি নিজে তোমার সব স্বপ্ন পূরণ করব। শুধু একটাবার ফিরে এসো। মনিটরের বিপিং শব্দ হঠাৎ করেই কেমন যেন অদ্ভুত হয়ে উঠল। নার্সরা দৌড়ে এলেন। ইভানের মনে হচ্ছে আরিশা যেন ক্রমশ আরো দূরে হারিয়ে যাচ্ছে। আরিশার আঙুলগুলো একটুও নড়ছে না। স্যার, আপনি বাইরে যান। ওনার পালস রেট আরো কমে যাচ্ছে, হার্টবিট খুব দুর্বল। আমাদের শক দিতে হবে, জলদি বাইরে যান। না, আমি ওকে ছেড়ে যাব না। আরিশা, তুমি যেও না। তুমি গেলে আমি কার উপর রাগ দেখাবো, কাকে অপমান করব। আরিশা, আমি তোমাকে ভালোবাসি। আমি কোনোদিন বলতে পারিনি, কিন্তু আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্লিজ ফিরে এসো। হাসপাতালের কর্মীও ইভানকে জোর করে টেনে বাইরে বের করে দিল। আয়েশার বাবা দেয়ালে মাথা ঠুকছেন আর বিড় করে দোয়া পড়ছেন। ইভা আর আরিশার মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। হাসপাতালের সেই ঠান্ডা করিডোর এখন শুধু মৃত্যু আতঙ্ক আর কান্নার শব্দ। ডাক্তাররা ভেতরে আরিশার হার্টবিট ফেরানোর জন্য প্রাণপণ লড়াই করছেন। আল্লাহ আমাকে মেরে ফেলুন, কিন্তু আরিশাকে নিয়ে যাবেন না। ও তো নিষ্পাপ। ওর সব গুনাহ আমার ঘাড়ে দিন। আমি ওকে শেষ করে দিয়েছি। আমাকে শাস্তি দিন। আরিশা যদি মরে যায় তবে আমি এই পৃথিবীতে আর একটা মুহূর্ত থাকবো না। করিডোরের লাল বাতিটা জ্বলছে। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। নিস্তব্ধতা যেন কামড়ে ধরছে সবাইকে। আরিশা কি শেষ পর্যন্ত চোখ মেলবে, নাকি ইভানকে সারা জীবনের অনুশোচনায় রেখে চিরতরে বিদায় নেবে? আইসিইউর সেই বাইরের করিডোর নিস্তব্ধতা যেন সবাইকে গিলে খাচ্ছে। ইভান মেঝেতে বসে দুই হাতে নিজের মাথা চেপে ধরে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হঠাৎই আইসিইউর ভেতর থেকে যান্ত্রিক সব শব্দ আর নার্সদের ছোটাছুটি শব্দ বেড়ে গেল। আল্লাহ, তুমি আমার আরিশাকে কেড়ে নিও না। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। আমাকে একটা সুযোগ দাও সব ঠিক করার। ও যদি আজ ফিরে না আসে তবে আমি নিজের মুখ কোনোদিন কাউকে দেখাতে পারবো না। আরিশা, তুমি ফিরে আসো। আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। আমার বুকটা খালি করে দিস না বাবা। আরিশা ছাড়া আমি বাঁচবো না। ও তো ছোটবেলা থেকেই জেদি ছিল, কিন্তু ও যে আমাদের এভাবে ছেড়ে চলে যাওয়ার জেদ করবে সেটা তো ভাবিনি। ইভান, তুই কেন ওকে কাল রাতে অত কথা শোনালি? কেন ওর মনে অত বিষ ঢাললি? মা, আপনি শান্ত হন। ইভান নিজের ভুল বুঝতে পেরেছে। আকাশ, তুমি কেন দাঁড়িয়ে আছো? ইভানের জন্য দোয়া করো। ও আজ ভেঙে চুরমার হয়ে গেছে। আরিশা যদি আজ বেঁচে ফিরে আসে তবে ও একটা নতুন জীবন পাবে। আমি দোয়া করছি আরিশার জন্য, ইভানের জন্য নয়। আরিশা বেঁচে ফিরলে আমি ওকে নিজের কাছে নিয়ে যাব। এই নরকের মধ্যে আমি আমার বোনকে আর এক মুহূর্ত থাকতে দেব না। যে স্বামী তার স্ত্রীকে অবিশ্বাস করে আর মানে, তার কাছে কোনো মেয়ে নিরাপদ না।
ঠিক সেই সময় আইসির ভেতরে ডাক্তাররা আয়েশার নিথর শরীরে ইলেকট্রিক শক দিতে শুরু করেছে। মনিটরে সেই সোজা হয়ে যাওয়া দাগটা এখন নড়ছে না। ডাক্তাররা বারবার চেষ্টা করছে, কিন্তু আয়েশার কোনো রেসপন্স নেই। ইভান কাছের ওপাশে সব দেখছিল। আরিশা, তুমি যেতে পারো না। তুমি না বলেছিলে আমাকে তুমি পাগল বানিয়ে ছাড়বে? তুমি পাগল করে দিয়ে এখন চলে যাচ্ছ কেন? আমি তোমার সব জেদ মেনে নেব। তুমি যা বলবে আমি তাই করব। শুধু একটাবার আমার কাছে ফিরে আসো। আল্লাহ, একটা অলৌকিক কিছু করো। ঠিক তখনই মনিটরের একটা হালকা শব্দ হলো। সেই সোজা দাগটা একটু উঁচু নিচু হতে শুরু করলো। ডাক্তাররা একে অপরের দিকে তাকালেন। নার্সরা দ্রুত আরিশার পালস চেক করতে লাগলেন। ধীর গতিতে হলেও আরিশার হার্টবিট ফিরে আসতে শুরু করেছে। বাইরে এসে কপালে ঘাম মুছে আপনারা সবাই কি কোনো মিরাকল বিশ্বাস করেন? আরিশার পালস ফিরে এসেছে, এটা সত্যি অভাবনীয়। উনি লড়াই করছেন, ওনার হার্টবিট এখন স্থিতিশীল হচ্ছে, তবে পুরোপুরি বিপদমুক্ত হতে এখনো সময় লাগবে। ডাক্তারবাবু সত্যি বলছেন? আরিশা ফিরে এসেছে? আমি কি ওকে দেখতে পারি? আমি কি ভেতরে যেতে পারি? আমি ওর হাত ধরে শুধু একবার বলতে চাই আমি ওকে কত ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমার মা ফিরে এসেছে। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মেয়েটার জন্য আমরা সারা রাত ঘুমোতে পারিনি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। ইভান, দেখলি তো আরিশা তোকে ছেড়ে যেতে পারেনি। ও তোকে কতটা ভালোবাসে সেটা আজ প্রমাণ হয়ে গেল। এবার অন্তত তুই ওর যোগ্য হয়ে দেখা। ওর সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করিস না। ইভান, আরিশা বেঁচে ফিরেছে মানে এই না যে তুই মাপ পেয়ে গেছিস। ও সুস্থ হোক, তারপর আমি দেখবো তোকে কি করা যায়। আরিশার চোখের প্রত্যেকটা পানির ফোঁটার দাম তোকে দিতে হবে। ইভান আকাশের কোনো কথায় কান দিচ্ছিল না। ও শুধু মনিটরের দিকে তাকিয়ে হাসছিল আর কাঁদছিল। নার্সরা অনুমতি নিয়ে ইভান আবারও ভেতরে ঢুকলো। আরিশা এখনো চোখ মেলেনি, কিন্তু ওর বুকে নিঃশ্বাস পড়ছে। ইভান আরিশার কপালে একটা চুমু দিয়ে খুব আস্তে করে ওর কানের কাছে মুখ নিয়ে গেল। আরিশা, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। তুমি ফিরে এসেছো। এবার দেখো আমি তোমাকে কতটা সুখে রাখি। তোমার সব পড়াশোনা, সব স্বপ্ন আমি নিজে পূরণ করব। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি আর কোনোদিন তোমাকে আপু বলবো না। সবার সামনে বুক ফুলিয়ে বলবো তুমি আমার স্ত্রী। আরিশার আঙুলগুলো হালকা নড়ে উঠল। হয়তো ইভানের গলার স্বর ওর অবচেতন মনে গিয়ে পৌঁছাচ্ছে। করিডোরের সেই অন্ধকার আর আতঙ্ক যেন এক নিমেষেই কেটে গেল। হাসপাতালের সেই বিষণ্ণ পরিবেশ। এখন সবাই এক বুক আশা নিয়ে আরিশার পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় রইল। ইভান আরিশার হাতের ওপরে মাথা রেখে আইসিইউর মেঝেতেই বসে পড়ল, যেন আরিশা আর কোনোদিন ওকে ছেড়ে চলে যেতে না পারে। কয়েক ঘন্টা পর আরিশা ধীরে ধীরে চোখ মেলল। আইসিইউর সাদা দেওয়াল আর চারপাশে ওষুধের কড়া গন্ধ পেয়েও ও প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু যখন দেখলো ওর মা, বাবা আর ভাই শিয়রের পাশে দাঁড়িয়ে আছেন, তখন ওর ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। তুই ফিরে এসেছিস? তুই আমাদের আর এভাবে ভয় দেখাস না মা। আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। নিজের জীবন নিয়ে কেউ এভাবে সিনিমিনি খেলে? মা, তুমি কেঁদো না। আমি তো ঠিক আছি, এখন একটু ভালো লাগছে। শুধু মাথাটা কেমন যেন একটু ভারী হয়ে আছে। তোমাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি না? বোন আমার, তুই শুধু সুস্থ হয়ে ওঠ। তোকে আর কোনোদিন কোনো কষ্টের মধ্যে আমি পড়তে দেব না। তুই যা বলবি আমি তাই শুনব। তুই আমাদের অনেক বড় চিন্তা থেকে মুক্তি দিবি। এখন থেকে তুই শুধু নিজের খেয়াল রাখবি। আরিশার সবার সাথে খুব শান্তভাবে আর হাসি মুখে কথা বলছিল, কিন্তু ওর চোখ দুটো বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন কাউকে খুঁজছে ও। ঠিক সেই মুহূর্তে ইভান অপরাধীর মতো ধীর পায়ে ঘরে ঢুকলো। ইভানকে দেখে আরিশার হাসি মুখটা মুহূর্তের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেল। ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আরিশা, তুমি এখন কেমন আছো? ডাক্তার বলল তুমি এখন আগের চেয়ে অনেক ভালো। আমি তোমার জন্য স্যুপ বানিয়ে এনেছি। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, একটু খাবে? তুমি এখানে কেন এসেছো ইভান? তোমার তো খুশি হওয়ার কথা। আমি মরে গেলে তো তোমার আপদ বিদায় হতো। তুমি মাঝরাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে যাতে আমি হারিয়ে যাই বা মরে যাই, কিন্তু দেখো কপাল খারাপ যে আমি বেঁচে গেছি। তবে টেনশন করো না,
বেঁচে গেছি বলে তোমার কষ্ট পাওয়ার বা ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমাকে আর জ্বালাবো না, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্স শব্দটা শোনা মাত্রই ইভানের মাথার ভেতরটা যেন আকাশ ভেঙে পড়ল। সে আর কারোর পরোয়া করল না, দ্রুত আরিশার বিছানার পাশে গিয়ে বসে পড়ল এবং আরিশাকে সজোরে জড়িয়ে ধরল। আরিশা, আর একবারও যদি ওই কথা মুখে আনো তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুমি ডিভোর্স দেবে মানে কি? তুমি কি জানো কাল রাতে থেকে আমি কিভাবে বেঁচে আছি? আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যখন দেখছিলাম তুমি নিঃশ্বাস নিচ্ছ না। নিজের হাতের দিকে তাকিয়ে আমার ঘৃণা হচ্ছিল যে এই হাত দিয়ে আমি তোমাকে আঘাত করেছি। ছাড়ো ইভান, এই নাটক আর ভালো লাগছে না। তুমিই তো বলেছিলে আমার ছোঁয়া তোমার গায়ে ঘিনঘিন করে। তুমি তো আমাকে ছোট মনের মেয়ে বলেছিলে, এখন কেন মায়া দেখাচ্ছ? মানুষের সামনে কি খুব লজ্জিত হচ্ছ যে তোমার বউ মারা যাচ্ছিল? লোকে গালি দেবে বলে কি এখন ভালো সাজার চেষ্টা করছো? না আরিশা, এটা নাটক না। আমি জানতাম না তুমি পড়াশোনার জন্য চলে গিয়েছিলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে তুচ্ছ করে পালিয়ে গিয়েছিলে। আমি ভুল বুঝেছিলাম আরিশা। তুমি আমাকে হাজারটা চড় মারো, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি তোমাকে ছাড়া মরে যাব। তোমাকে ছাড়া আমার এই দুনিয়ার কোনো দরকার নেই। তুমি তো আমাকে কোনোদিনও বিশ্বাস করোনি ইভান। যে সম্পর্কে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা কিভাবে থাকবে? তুমি আমাকে সবার সামনে বড় আপন ননদ বলে পরিচয় দিয়েছো। আমার কি কোনো সম্মান নেই? আমি আর তোমার এই মানসিক অত্যাচার সইতে পারবো না। তুমি এখন যাও এখান থেকে, আমি একা থাকতে চাই। ইভান আর আরিশার কোনো কথাই শুনছিল না। ও আরিশার দুই হাত শক্ত করে ধরে নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো আর ডুকরে কাঁদতে লাগলো। আরিশা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল ঠিকই, কিন্তু ওর নিজের চোখের পানিও আর বাদ মানল না। তুই যতবার যেতে বলবে আমি ততবার তোমাকে জাপটে ধরবো। আমি তোমাকে আর কোথাও যেতে দেব না আরিশা। কালকের ঝড় আমাদের সব ভুল ধুয়ে মুছে দিয়েছে। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর দেখো আমি তোমাকে কতটা মাথায় করে রাখি। ইভানের গায়ের সেই পরিচিত গায়ের গন্ধ আর তার গায়ের উষ্ণতা আরিশাকে আরো দুর্বল করে দিচ্ছিল। কিন্তু আরিশার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা কিন্তু শুধু এক আলিঙ্গনেই মিটে যাবে। আরিশা কাঁদতে কাঁদতেই চুপ হয়ে গেল, কিন্তু তার অভিমান এখনো পাহাড়ের মতো শক্ত হয়ে আছে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর আরিশা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ওর গায়ের জ্বর এখন আর নেই, শুধু শরীরটা একটু দুর্বল। ডাক্তারও এসে আরিশার রিপোর্ট দেখে বললেন যে ওকে আজই ছুটি দেওয়া হয়ে যাবে, তবে বাসায় গিয়ে কড়া বিশ্রামে থাকতে হবে। ডাক্তার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েটা যে আবার সুস্থ হয়ে কথা বলেছে, এটাই আমাদের অনেক বড় পাওয়া। আকাশ, তুই গিয়ে রিলিজের সব কাগজপত্র ঠিক করে আয়। আরিশাকে আজই আমরা আমাদের বাসায় নিয়ে যাব। আকাশ ভাই, আরিশা আজ আমার বাড়িতে যাবে। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন, আর আমি কথা দিচ্ছি ওর সব যত্ন আমি নিজে করব। আমি ওকে কোনো কষ্ট হতে দেব না। ইভান, তুমি কি আবার শুরু করলে? আমার বোনকে তোমার বাড়িতে পাঠিয়ে আমি আর অশান্তিতে থাকতে চাই না। ও আমাদের সাথেই যাবে। কি বলিস আরিশা? তুই আমাদের সাথেই চল। হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের সাথেই যাব। আমি আর ওই বাড়িতে পা রাখতে চাই না। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেখানে গিয়ে আমি আর কি করব? ইভান, তুমি আমার ছুটি নিয়ে চিন্তা করো না। আমি আমার নিজের বাড়িতেই ভালো থাকবো। ইভান আরিশার কথাও শুনে একটু দমে গেল না। সে সোজা আরিশার বিছানার পাশে গিয়ে ওর হাতটা খুব শক্ত করে ধরল। ইভানের চোখে আজ অন্যরকম এক জেদ আর ভালোবাসা দেখা দিচ্ছে। আরিশা, তুমি ডিভোর্স দেবে বলেছ তো? ঠিক আছে, দিও, কিন্তু যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ তুমি আমার বউ। আর আমার বউ অসুস্থ অবস্থায় অন্য কোথাও থাকবে না। তোমাকে আমার বাড়িতেই যেতে হবে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আরিশা। ইভান, তুমি জোর করো না। তুমি কি চাও আমি আবার অসুস্থ হয়ে পড়ি? তোমার ওই বাড়ির লোকজনের সামনে আমি কোন মুখে দাঁড়াবো? তুমি তো আমাকে সবার সামনে আপু বানিয়ে দিয়েছিলে। এখন বউ নিয়ে গেলে লোকে কি ভাববে? ওসব পুরনো কথা আরিশা। এখন থেকে সবাই জানবে তুমি আমার বউ। আমি কারো পরোয়া করি না। আকাশ ভাই, আপনি কিছু মনে করবেন না। আজ আমি আপনাদের কোনো কথা শুনতে পারবো না। আরিশাকে আমি আমার বাড়িতেই নিয়ে যাব।
ইভান কারোর কোনো বাধা না মেনে আরিশাকে প্রায় জোর করেই কোলে তুলে নিল। আরিশা অনেক চেষ্টা করলো কোলে থেকে নামতে, কিন্তু ইভানের শক্তির কাছে সে আর পারল না। ইভান ওকে নিয়ে সোজা গাড়িতে বসালো এবং নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়িতে আসার পর থেকেই ইভান যেন এক অন্য মানুষ হয়ে গেল। দেখলেন তো মা, ইভান তো দেখি আরিশার উপর থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাচ্ছে না। নিজের হাতে ওকে ঔষধ খাওয়াচ্ছে, সময় মতো খাবার এনে দিচ্ছে, এমনকি আরিশার পা টিপে দিচ্ছে। ইভানকে এভাবে বদলে যেতে দেখবো কোনোদিন ভাবিনি। হ্যাঁ ইভা, ভালোবাসা যখন জেদ হয়ে দাঁড়ায় তখন মানুষ এমনই বদলে যায়। ইভান এখন বুঝতে পারছে আরিশা ওর জীবনের কতটা বড় অংশ। আরিশা প্রথমে রাগ করে কথা না বললেও ইভানের এই পাগলামি দেখে ও মনে মনে একটু একটু গলতে শুরু করেছে। দিন যত যাচ্ছে ইভান আরিশার বেশি তত কাছে চলে আসছে। আগে যে ইভান আরিশার সাথে কথা বলতে চাইতো না, এখন সে সারাক্ষণ আরিশার আশেপাশে ঘুরঘুর করে। আরিশা এখন নিজের ঘরে শুয়ে থাকে, ইভান তখন চুপিসারে এসে ওর পাশে বসে থাকে। আরিশা, তুমি কি এখনো আমার উপর অনেক রাগ করে আছো? দেখো, আমি তোমার জন্য নিজের হাতে ফল কেটে এনেছি। লক্ষ্মীটি, একটু খেয়ে নাও। তুমি না খেলে আমারও কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তুমি এত নাটক কেন করছো ইভান? তুমি তো আমাকে ঘৃণা করো, এখন কেন এত সেবা করছো? তুমি কি মনে করো আমি তোমার এই সেবা দেখে সব অপমান ভুলে যাব? আমার মনে তুমি যে ক্ষত করেছো তাকে এত সহজে শুকাবে? আমি জানি আরিশা, আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই, কিন্তু আমি তোমাকে আর কোনোদিন চোখের জল ফেলতে দেব না। তুমি পড়াশোনা করতে চেয়েছিলে না? আমি কালই তোমার সব কাগজ ঠিক করেছি। তুমি যেখানে পড়তে চাও আমি তোমায় নিয়ে যাব। শুধু আমাকে একটা সুযোগ দাও সবটা ঠিক করার। আরিশা অবাক হয়ে ইভানের দিকে তাকালো। ইভানের চোখের কোণে জল চিকচিক করছে, আর তার কণ্ঠে অন্যরকম এক আকুতি। আরিশার অভিমানের পাহাড়টা যেন ধীরে ধীরে বরফের মতো গলতে শুরু করলো। ইভানের এই নিঃস্বার্থ সেবা আর দিনের পর দিন কাছে আসা আরিশাকে আবারও নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করলো। আরিশা খুব আলতো করে ইভানের হাতের উপর নিজের হাতটা রাখলো। ইভান এক গাল হাসি দিয়ে আরিশাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। আরিশা এখন অনেকটাই সুস্থ। ইভানের দিন রাত সেবা আর ভালোবাসে সে আবারও আগের মতো হাসি খুশি হয়ে উঠেছে। একদিন বিকেলে তারা দুজন ঘরের বারান্দায় বসেছিল। ইভান পরম মায়ায় আরিশার চুল ঠিক করে দিচ্ছিল। আরিশা হঠাৎই খুব দুষ্টুমি করতে ইচ্ছা হলো। ইভান, তুমি আমার এত যত্ন করছো কেন বলো তো? তুমি তো আমাকে আসলে ভালোবাসো না, তুমি শুধু অপরাধ বোধ থেকে এসব করছো। আমার মনে হয় আমাদের একসাথে থাকা ঠিক হবে না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আমি অন্য কোথাও চলে যাব। ডিভোর্স আর চলে যাওয়ার কথা শোনা মাত্রই ইভানের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের শান্ত চাউনি মুহূর্তেই বদলে গেল এক গভীর নেশার আর রাগে। সে হঠাৎ করে আরিশার হাত ধরে টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে এলো এবং তাকে খাটের উপরে ফেলে দিয়ে নিজের শরীরের ভারে চেপে ধরল। আরিশা, এই ডিভোর্সের কথা আর একবারও যদি তোমার মুখে শুনি তবে আমি কি করব তুমি কল্পনাও করতে পারবে না। তুমি জানো তোমাকে কাছে না পাওয়ার কষ্টে আমি দিনরাত কিভাবে জ্বলেছি। একটা ছেলের বিয়ের পর তার বউকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয় সেটা কি তুমি বোঝো? আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। ওরে বাবা, ইভান সাহেব তো দেখে খুব রেগে গিয়েছেন। তা কি করবেন শুনি? আমাকে তো ডিভোর্স দিতেই চেয়েছিলে, এখন এত অধিকার দেখাচ্ছ কেন? আমি থাকবো না তোমার সাথে, কি করবে তুমি? কি করব? তোমাকে এখন আমি সারাক্ষণ চালাবো, আমার ভালোবাসার অত্যাচারে তোমাকে অতিষ্ঠ করে তুলবো। ডিভোর্স তো অনেক দূরের কথা, তোমাকে আমি আমার শরীরের সাথে এমনভাবে আটকে নেব যে তুমি চাইলেও আর দূরে পালাতে পারবে না। তোমাকে ছাড়া আমি একটা নিঃশ্বাসও নিতে চাই না আরিশা। তুমি শুধু আমার, সারা জীবনের জন্য শুধু আমার। ইভানের গলার স্বর ভারী হয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস আরিশার ঘাড়ের উপরে আছড়ে পড়ছে। আরিশা আর দুষ্টুমি করতে পারল না। ইভানের চোখের গভীর ভালোবাসা দেখে সে একদম কুঁকড়ে গেল। ইভান খুব ধীরে ধীরে আরিশার কপালে, চোখে আর ঠোঁটে গভীর ভালোবাসায় ডুব দিল। ইভান, আমি তো শুধু মজা করছিলাম, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তুমি আমার সব ভুল বুঝে
আমাকে আপন করে নিয়েছো। আমাকে আর কখনো একা ফেলে দিও না। তোমাকে ছেড়ে যাওয়ার সাধ্য আমার নেই আরিশা। আমি তোমাকে এতটাই কাছে টেনে নেব যে আমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না। তুমি আমার বেঁচে থাকার কারণ। আজ থেকে তুমি শুধু আমার আদরে আর ভালোবাসায় ডুবে থাকবে। ইভান আরিশাকে জড়িয়ে ধরে নিবিড় চুম্বনে ডুব দিল। তাদের মাঝখানে সব মান, অভিমান আর দূরত্ব এক নিমিষেই ধুয়ে মুছে গেল। ঘরের বাতিগুলো নিভে এলো আর বাইরের ঝিঝি পোকার ডাক যেন তাদের এই মিলনের সাক্ষী হয়ে রইল। দুজন দুজনের শরীরের উষ্ণতায় মিলে মিশে একাকার হয়ে গেছে। অনেক কষ্টের পর আজ তারা সত্যি একে অপরের হলো। আজ থেকে তুমি আমার পুরো পৃথিবী আরিশা। আমাদের এই বন্ধন আর কেউ কোনোদিন ছিঁড়তে পারবে না। আমি তোমাকে সারা জীবন এভাবে আগলে রাখবো। ঘরের ভেতরে আবছা নীল আলো জ্বলছে, বাইরে হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে। আরিশা খাটে আটশোয়া হয়েছিল, তার পরনে ছিল পাতলা একটা শাড়ি। ইভান দরজার ভেতর থেকে আটকে দিয়ে ধীর পায়ে আরিশার দিকে এগিয়ে এলো। তার চোখে আজ এক অদ্ভুত নেশা। ইভান, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার খুব লজ্জা লাগছে। তুমি কি আজ অন্য কিছু ভাবছো? আমাকে কি মুক্তি দেবে না? মুক্তি? তোমাকে তো আমি কোনোদিন মুক্তি দেব না আরিশা। তোমাকে আমি আমার শরীরের সাথে মিশিয়ে নেব। তুমি জানো না, তোমাকে কাছে পাওয়ার জন্য আমার শরীরের প্রতিটা শিরা উপশিরা কতটা ছটফট করছিল। আজ আমি তোমাকে কোনো বাধা মানতে দেব না। ইভান আরিশার খুব কাছে গিয়ে বসলো। সে তার হাতটা আরিশার গালে আলতো করে ছোঁয়ালো। আরিশা ভয়ে আর উত্তেজনায় চোখ বন্ধ করে ফেললো। ইভান ধীরে ধীরে ঝুঁকে পড়ে আরিশার কপালে এবং একটা দীর্ঘ চুমু খায়। তারপর সে মুখ নামিয়ে আনলো আরিশার ঘাড়ের কাছে। তোমার গায়ের এই গন্ধটা আমাকে পাগল করে দেয় আরিশা। আমি আর নিজেকে সামলাতে পারছি না। তুমি কি অনুভব করতে পারছো আমার হার্টবিট কতটা বেড়ে গেছে? আজ শুধু আমি আর তুমি, মাঝখানে আর কেউ নেই। ইভান, তুমি আমায় পাগল করে দেবে। তোমার এই ছোঁয়া আমি আগে কখনো এভাবে অনুভব করিনি। আমার সারা শরীর কাঁপছে। তুমি আমায় আরো শক্ত করে ধরো। আমি শুধু তোমার হতে চাই। ইভান আর দেরি করলো না। সে আরিশার ঠোঁটের উপরে নিজের ঠোঁট রাখলো। খুব গভীর আর নেশাক্ত এক চুম্বনে ডুবে গেল দুজনে। ইভানের হাতগুলো আরিশার শরীরের ভাজে ভাজে ঘুরতে লাগলো। সে আর আরিশার আঁচলটা আলতো করে সরিয়ে দিল। ইভানের তপ্ত নিঃশ্বাস আর আরিশার খোলা পিঠে আছড়ে পড়ছিল, যা আরিশাকে আরো উত্তেজিত করে তুলছিল। আরিশা, তুমি কি জানো তোমার এই শরীরটা আমার কাছে কতটা পবিত্র? আজ আমি তোমাকে ভালোবাসার অত্যাচারে শেষ করে দেব। তুমি শুনো, আমার নিঃশ্বাসের শব্দ শোনো। আমি তোমাকে আজ 1 ইঞ্চিও ছাড় দেব না। উফ ইভান, তোমার হাতগুলো থামাও। না, থামিও না। আমি আসলে কি বলছি আমি নিজেও জানি না। তুমি আমাকে তোমার ভালোবাসায় ডুবিয়ে দাও। আমি তোমার এই আদর্শ হইতে পারছি না, কিন্তু আরো চাইছি। ইভান আরিশার কামিজের বোতামগুলো একটা একটা করে খুলতে লাগলো, আর আঙুলের ছোঁয়া আরিশার উন্মুক্ত চামড়ায় আগুনের মতো লাগছিল। ইভান আরিশার বুকের খাঁজে মুখ ডুবিয়ে দিল। আরিশার যন্ত্রণার আর সুখে ইভানের চুলগুলো খামচে ধরল। ঘরের বাতাস ভারী হয়ে এলো। দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তুমি আমার নেশা আরিশা। আমি আজ তোমাকে পুরোপুরি নিজের করে নেব। আমাদের এই মিলনের মাঝে কোনো পর্দা থাকবে না। তুমি কি তৈরি আমার এই পাগলামি সহ্য করতে? আমি তৈরি ইভান। আমি সারা জীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। তুমি আমাকে তোমার করে নাও। আমি তোমার সবটুকু আদর নিজের শরীরে মেখে নিতে চাই। ইভান আরিশাকে খাটের সাথে পিষে ধরল। দুজনের পোশাকগুলো একে একে মেঝেতে খসে পড়ল। আগুনের মতো তপ্ত দুটো শরীর একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। ইভানের প্রতিটা ছোঁয়াই ছিল আদিম এক নেশা আর ভালোবাসা। আরিশা ইভানের নিচে পিষ্ট হতে হতে বারবার তার নাম ধরে ডাকছিল। সারা রাত ধরে চলল তাদের এই ভালোবাসার লড়াই আর মিলন। ভোরের আলো ফোটার আগ পর্যন্ত তারা কেউ কাউকে ছেড়ে দেয়নি। ইভান আরিশাকে নিজের বাহুবল দিয়ে আটকে ধরে রেখেছিল। দীর্ঘদিনের সব দূরত্ব আর অভিমান আজ এক নিমেষেই, এক রাতেই মিটে গেল। তারা দুজনেই আজ তৃপ্ত। দুজনেই আজ একে অপরের দেহের গ্রহীণ কোণে হারিয়ে গেছে।
ভোরের নরম আলো জানলার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে। আরিশা ইভানের বুকের উপরে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। ইভান অনেক আগেই জেগেছে। সে অপলক দৃষ্টিতে আরিশার শান্ত চেহারার দিকে তাকিয়ে আছে। কাল রাতে সেই গভীর মিলন আর ভালোবাসার স্মৃতি ইভানের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। আরিশা, ওঠো লক্ষ্মীটি। দেখো বাইরে কত সুন্দর সকাল হয়েছে। আমাদের জীবনে নতুন একটা সকাল। আজ থেকে আমাদের মধ্যে আর কোনো গোপন কথা থাকবে না, কোনো দূরত্ব থাকবে না। উফ ইভান, তুমি এত ভোরে কেন ডাকলে? কাল সারা রাত তো তুমি আমাকে একটু ঘুমাতে দাওনি। আমার শরীর খুব ম্যাচ ম্যাচ করছে, আর একটু ঘুমাতে দাও না। না, অনেক ঘুমিয়েছো, এখন ওঠো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি জানি তুমি পড়াশোনা করতে চাও। আমি ঠিক করেছি আগামী মাসেই আমরা লন্ডন যাচ্ছি। আমি ওখানে ব্যবসার কাজ দেখব, আর তুমি তোমার উচ্চশিক্ষা শেষ করবে। আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিতে চাই আরিশা। আরিশা ধরফর করে উঠে বসলো। সে বিশ্বাসই করতে পারছে না ইভান সত্যি তার স্বপ্নের কথা এতটা গুরুত্ব দিয়ে ভেবেছে। আরিশার চোখের কোণে আনন্দে জল চলে এলো। সে ইভানকে শক্ত করে জড়িয়ে ধরল। ইভান, তুমি সত্যি আমার জন্য এত কিছু করবে? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো পড়াশোনার কথা ভুলে গেছো। তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তো সব সময় তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ভালোবাসার কোনো কারণ থাকে না আরিশা। আমি শুধু জানি তুমি আমার জীবন। আমাদের সেই ঝগড়া, সেই মান অভিমান, আর কাল বৈশাখী ঝড়ের সেই রাত, সবই আজ আমাদের সম্পর্কের শক্তি হয়ে দাঁড়িয়েছে। আমরা একে অপরকে চিনেছি কষ্টের মাধ্যমে, তাই আমাদের এই সুখটা এখন আরো বেশি দামি। নিচে ড্রয়িং রুমে আকাশ, ইভা আর আরিশার বাবা মা সবাই নাস্তার টেবিলে বসে অপেক্ষা করছেন। ইভান আর আরিশা হাত ধরাধরি করে নিচে নেমে এলো। দুজনের চোখে মুখে তৃপ্তির ছাপ দেখে বাড়ির সবাই বুঝে গেল যে ঝড় থেমে গেছে, এখন শুধুই শান্তির বাতাস। কিরে ইভান, তোদের চেহারার উজ্জ্বলতা দেখে তো মনে হচ্ছে খুব বড় কোনো সুখবর আছে। আরিশা, তুই কি আজ আমাদের বাড়ি যাবি নাকি বরের সাথেই থাকবি? আকাশ, তুমি আর খেপায়ও না ওদের। দেখছো না দুজনে কেমন আঠার মতো লেগে আছে? আরিশা এখন ওর নিজের বাড়িতেই ভালো আছে। ইভান যে ওকে এত যত্ন করবে সেটা আমি আগে জানলে অনেক আগে বিয়ে দিয়ে দিতাম। আল্লাহ তোমাদের সুখে রাখুক মা। আমরা শুধু এটাই চেয়েছিলাম যে তোমরা একে অপরের পরিপূরক হয়ে থাকো। ভালোবাসা মানে তো একে অপরকে বুঝতে পারা। আরিশা ইভানের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। সে ভাবল কত বাধা আর অপমানের পর আজ সে তার নিজের ঠিকানা খুঁজে পেয়েছে। ইভান তার হাতটা সবার সামনে আরো শক্ত করে ধরল। বাবা, আমরা ঠিক করেছি খুব শীঘ্রই বাইরে যাব আরিশার পড়াশোনার জন্য। আপনারা দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এভাবেই একে অপরের ছায়া হয়ে থাকতে পারি। নাস্তার টেবিলে হাসির রোল পড়ে গেল। ঝড়ের রাতের সেই বিষণ্ণতা আর কান্নার আওয়াজ এখন সোনালি রোদে মুছে গেছে। আরিশা আর ইভান একে অপরের চোখের দিকে তাকিয়ে নীরব ভাষার কথা ভাবছে, যে কথার অর্থ কেবল ভালোবাসাই জানে। তাদের দীর্ঘ প্রতীক্ষার এই ভালোবাসার গল্প আজ এক পূর্ণতা পেল। চিরকাল সুখে থাকার অঙ্গীকার নিয়ে তারা নতুন এক দিগন্তের পথে পা বাড়ালো।